কেস ইউ আর ওয়ান্ডারিং সাবমিশন ফর্মের যে লিঙ্কটা ওইটা দিয়ে দেওয়া হয়েছিল 16 নভেম্বর 14 তারিখ গেছিলাম আর কি 14 নভেম্বরে। সো ওই গুগল ফর্মে গিয়ে সাবমিট করতে পারবা। বেসিক্যালি অ্যাসাইনমেন্টটা করে স্ক্যান করে আর কি সাবমিট করা লাগবে। এনিওয়ে, সো মিড টার্মের পরে আমরা অনলাইন ক্লাস শুরু করতেছি। আমিও পার্সোনালি অনলাইন ক্লাস নিয়ে খুব একটা হ্যাবিচুয়েটেড না। লাইক ইয়াস, কোভিডের টাইমে কয়েক বছর অনলাইন ক্লাস, কয়েক বছর না কয়েক সেমিস্টার অনলাইন ক্লাস নেওয়া হয়েছিল। এরপরে অনেক দিন আবার অনলাইন ক্লাস নেওয়া হয় না, অলমোস্ট 1 to 2 ইয়ার্স তো হবেই। সো ফার্স্টের দিকে হয়তো একটু হিকাপস থাকবে। এডিশনালি আমি আমার যে সেট আপ ওইটা ডেস্কটপ থেকে ইউজ করি। সো আনফর্চুনেটলি যদি ইলেকট্রিসিটি চলে যায় বা এরকম কিছু হয়, ক্লাসের মধ্যে ব্রেক পড়বে। যদিও এখন উইন্টার টাইমস চলতেছে, সো ইফ উই গেট লাকি ইলেকট্রিসিটি যাওয়ার প্রবলেম খুব একটা ফেস করা লাগবে না। বাট স্টিল আগে আগে তোমাদেরকে জানাই দিতেছি এরকম কেস হতে পারে আর কি। সো এনিওয়ে, আমি একটু রেকর্ডিংটা স্টার্ট দিই। আচ্ছা, একটু আমি আমার ওবিএস সেটআপটা দেখতেছি। ওকে, সো আই থিঙ্ক উই আর গুড। রেকর্ডিং চলতেছে। রাইট। সো আমি আমার স্ক্রিন শেয়ার দিলাম, হোপফুলি দেখা যাচ্ছে। সো আমাদের মিড টার্ম সিলেবাস নিয়ে জাস্ট একটু কথা বলতে চাই ক্লাস শুরুর আগে। সো টেকনিক্যালি মিড টার্ম মানে মিড টার্মের পরবর্তী যে সিলেবাস আর কি ওইটা নিয়ে কথা বলতে চাই। সো মিড টার্মের পরে আমরা টেকনিক্যালি 5টা টপিক কভার করার কথা। ওকে, সো টপিকগুলো নিয়ে একটু কথা বলি। আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি। দেন সেকেন্ড টপিক হচ্ছে নাইভ বেস। থার্ড টপিক আই গেস constraint satisfaction problem. স্যার থার্ড টপিকটা কি বললেন? Constraint satisfaction problem লিখতেছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? ও সরি স্যার, খেয়াল হোপফুলি করুন। দেখা যাচ্ছে, হ্যাঁ। ফোর্থ টপিক হচ্ছে ডিসিশন ট্রি। And the final topic or the fifth topic is regression analysis. জেনারেলি এই 5টা টপিক থাকে। 5টা টপিক থেকে আমরা ইন টোটাল 4টা কোশ্চেন করি অ্যাজ ইউজুয়াল, মিড টার্মের মতোই পরীক্ষা হয় 40 মার্কসে, পরে ওটা 30%-এ কনভার্ট করা হয়। হ্যাঁ, এবং এই টপিকগুলা সাথে মিড টার্মের মানে আগে যে টপিকগুলো কভার করা হয় ওগুলো ইনক্লুসিভ থাকে না। সো এই 5টা টপিকের উপরেই অনলি ফাইনাল হয়। এই সেমিস্টারে একটা স্পেশাল সার্কামস্ট্যান্স আছে, উই অল নো অ্যাবাউট দ্য ইলেকশন, রাইট? এবং ইলেকশনের কারণে যদি ফাইনাল কোনো কারণে আগায় আসে, তাহলে আমাদের লাস্টের একটা টপিক, 2টা হোপফুলি বাদ যাবে না, ম্যাক্সিমাম লাস্টের একটা টপিক বাদ যেতে পারে। সেই ক্ষেত্রে হয়তো আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস টপিকটা বাদ যাবে। এবং কোনো টপিক যদি বাদ যায় সেক্ষেত্রে দেয়ার ইজ আ হায়ার চান্স যে মিড টার্মের আগে থেকে একটা টপিক ইনক্লুড করা হবে, এক্সট্রা টপিক আর কি। ওগুলা পরে ডিসাইড করা হবে। উই ডোন্ট ইভেন নো রাইট নাও যে আদৌ ফাইনাল আগায় আসবে কিনা বা এরকম কোনো কিছু হবে না, হবে কিনা। এটা একটা ফ্যাক্টর। এডিশনালি কুইজ তো আমরা সোফার একটা নিছি, রাইট? এখন কুইজ
আর কয়টা নিব বা কিভাবে নিব এটা ডিসাইড করার আগে আমি একটু ওয়েট করতে চাই যে সেমিস্টারের শেষে আমরা কোনো অফলাইন ক্লাস পাই কিনা। যদি 1 উইক বা 2 উইকস এর জন্য অফলাইন ক্লাস পাওয়া যায় লাকিলি ফাইনালের আগে, সেক্ষেত্রে আমরা আই গেস অফলাইনে কুইজ নিতে পারবো। নাইলে হয়তো অনলাইনে প্রক্টরড আরেকটা কুইজ নিতে হবে। যদি অনলাইনে প্রক্টরড কুইজ নেওয়া হয় সেক্ষেত্রে দেয়ার ইজ এ হাই চান্স আমি কুইজের উপরে ওয়েট একটু কমায় দেবো। ওই ওয়েটটা হয়তো মিড টার্ম বা ফাইনালে ডিস্ট্রিবিউটেড হবে। অ্যাগেইন দিজ আর অল টু বি ডিসাইডেড। ওকে, এখনো আসলে মানে সেমিস্টারে আপকামিং টাইমগুলোতে কি হয় কোনো কিছু বলা যাচ্ছে না, বাট আপাতত আর কি এরকমই প্ল্যান। সো আজকে আমরা স্টার্ট করব প্রবাবিলিটি থিওরি দিয়ে, হুইচ ইজ আওয়ার ফার্স্ট টপিক। ওকে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট টপিক। এখন ফার্স্ট অফ অল আমরা একটু ডিসকাস করি এআই তে প্রবাবিলিটি থিওরিটার নেসেসিটি আসলে কি। ফার্স্ট অফ অল এআই এর ভ্যারিয়াস সেক্টরে প্রবাবিলিটির অনেক ইউজ কেস আছে। যেমন যে কোনো ধরনের প্রেডিকশন অ্যানালাইসিস তো এআই এর কাজ, রাইট? ফর এক্সাম্পল লেটস সে একটা পার্টিকুলার ইমেজ দেখে নিয়ে এই ইমেজের অবজেক্টটা কি এটা রেকগনাইজ করা এআই এর কাজ। তারপরে আমরা যদি একটা সেলফ ড্রাইভিং কারের কথাই ধরি, একটা সেলফ ড্রাইভিং ট্যাক্সির কথাই ধরি, সে একটা পার্টিকুলার জোনে টাইমলি পৌঁছাবে কিনা বা জোনে টাইমলি যাওয়া, এটাও একটা এআই রিলেটেড কাজ, রাইট? দ্য থিং ইজ যে এআই যে এই কাজগুলা করে, এই কাজগুলা সার্টেনলি অ্যাচিভ হবে কিনা এটা এআই সিস্টেম কখনোই গ্যারান্টি দিতে পারে না। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দাঁড় করানো যেতে পারে এরকম যে ধরো একটা সেলফ ড্রাইভিং ট্যাক্সি, সে হচ্ছে একটা পার্টিকুলার জোন থেকে, হুম, সো জি স্ট্যান্ডস ফর জোন, জোন থেকে সে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট যায়। স্যার আগের স্ক্রিনটাই দেখা যাচ্ছে এখানে। উম, আগের স্ক্রিন বলতে কোনটা? আমি তো আমার এন্টায়ার স্ক্রিন শেয়ার দিতেছি আই থিংক। ও স্যার, স্যার জাস্ট 5টা টপিক দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। স্যার কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, সেম আমিও তো দেখতে পাচ্ছি না। এখন কি ভিজিবল? Yes, sir. Yes, sir. হুম, সো আই ডোন্ট নো, মেবি নেটের কারণে হয়তো স্ক্রিন শেয়ার আটকায় গেছিল, এরকম কিছু হতে পারে। আমার মাউসটা একটু প্রবলেমেটিক আনফরচুনেটলি, এটা অটো স্ক্রল হয়, সো ভ্যারিয়াস প্রবলেমস আছে, একটু সমস্যা হবে ফার্স্টের দিকে কয়েকটা ক্লাস নিতে। সো মনে করো সে হচ্ছে গিয়ে জোন জি থেকে, সে জোন জি থেকে এয়ারপোর্টের দিকে যায়। ওকে, এখন সে এয়ারপোর্টের যাওয়ার সময় সে একটা ডিসিশন নেয় যে কতক্ষণ আগে রওনা দিলে সে এয়ারপোর্ট সার্টেনলি পৌঁছাতে পারবে। এখন এই অ্যামাউন্টটা 90 মিনিটসও হতে পারে, 200 মিনিটসও হতে পারে, 150 মিনিটসও হতে পারে, অ্যান্ড সো অন। সো ধরো সে একটা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে সে ধরে নিল যে তার এয়ারপোর্ট যাওয়ার জন্য যদি 90 মিনিটস আগে রওনা দেয়, হুম, তাহলে সে হচ্ছে প্রপারলি এয়ারপোর্ট পৌঁছাতে পারবে এবং ডেস্টিনেশনে ঠিকমতো টাইমলি থাকবে। বাট স্টিল সে এটা বিভিন্ন ক্যালকুলেশনের বেসিসে ডিসাইড করতেছে যে এয়ারপোর্টে প্রপারলি রিচ করতে গেলে 90 মিনিটস আগে রওনা দেওয়া বেটার। বাট স্টিল কিন্তু সে কখনো 100% সার্টেনটি বা কখনোই বলতে পারবে না যে এয়ারপোর্টে আমি কনফার্ম পৌঁছাতে পারবো। ওকে, বিকজ মাঝখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে, সেলফ ড্রাইভিং কারের যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে যেতে পারে, তারপরে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো পেডেস্ট্রিয়ান চাপা পড়তে পারে, সেই সব ক্ষেত্রে কিন্তু ডিলে হবে। এবং ওই রকম কেসে ইভেন 90 মিনিটস আগে রওনা দিলেও কিন্তু এয়ারপোর্টে যে পৌঁছানো গ্যারান্টিড, এটা কিন্তু বলা যাবে না। ওকে, সো দ্যাটস এ প্রবলেম, রাইট? তার মানে আমরা কি দেখতেছি, এআই রিলেটেড যে কোনো কাজে দের ইজ নো সার্টেনটি। হুম, এবং একটা সিস্টেম কখনোই বলতে পারবে না যে এই কাজটা আমি করার ট্রাই করতেছি এবং এই কাজটা আমি অ্যাচিভ করবই, রাইট? যেমন এখানে আমরা দেখতেছি যে সেলফ ড্রাইভিং কার যদি জোন জি থেকে এয়ারপোর্ট রওনা দেয়, সে কখনোই বলতে পারবে না যে আমি এত সময় আগে রওনা দিলেও কনফার্ম এয়ারপোর্ট পৌঁছাবো। ওকে, বিকজ মাঝখানে অনেক সমস্যা হতে পারে। সো আলটিমেটলি যে কোনো ধরনের এআই রিলেটেড সিস্টেমের আউটপুটকে একটা প্রবাবিলিটি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যেহেতু এখানে একটা আনসার্টেনটি ইনভলভড, আই মিন নো সার্টেনটিকেই আলটিমেটলি আনসার্টেনটি বলা যায়।
যেহেতু একটা আনসার্টেনটি ইনভলভড, আনসার্টেনটি আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আনসার্টেনটি কিন্তু আমরা প্রবাবিলিটি দিয়ে রিপ্রেজেন্ট করি। ফর এক্সাম্পল এই যে আজকে আকাশ মেঘলা, কিন্তু আজকে যে বিকালে বৃষ্টি হবে এটা কিন্তু আমরা কখনো লাইক পারফেক্টলি এনশিওর করতে পারবো না। আমরা তখন কি করতে পারি? আমরা একটা প্রবাবিলিটি অ্যাসোসিয়েট করতে পারি যে আকাশ মেঘলা, ইয়েস দেয়ার ইজ 60% চান্স যে আজকে বিকালে বৃষ্টি হবে। ওকে, অ্যাগেইন আমরা কেন এই 60% প্রবাবিলিটিটা ইন্ট্রোডিউস করতেছি? বিকজ আমরা লাইক অ্যাবসোলুটলি কিন্তু কনফার্ম করতে পারতেছি না আজকে যে বৃষ্টি হবে। সো এইভাবে যে কোনো ধরনের ইমেজ রিকগনিশন টাস্কেও বা যে কোনো ধরনের অবজেক্ট রিকগনিশন টাস্ক, এনি টাইপ অফ ক্লাসিফিকেশন টাস্ক, সব জায়গায় কিন্তু তোমার একটা ক্লিয়ার আউটপুটের বদলে ইন্টারনালি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। ফর এক্সাম্পল তোমার একটা ছবি থেকে হুম কুকুর আছে, একটা ছবির মধ্যে কুকুর আছে নাকি বিড়াল আছে, এটা হচ্ছে একটা এআই সিস্টেম রিকগনাইজ করার ট্রাই করতেছে। সে কিন্তু কখনোই মানে অ্যাবসোলুট সার্টেনটি দিয়ে বলতে পারবে না যে ইয়েস এই ইমেজে একটা কুকুর আছে অথবা এই ইমেজে একটা বিড়াল আছে। ইনস্টেড সে এরকম একটা আউটপুট দিবে যে দেয়ারস এ লেটস সে 22% চান্স দ্যাট ইটস এ ক্যাট, meanwhile there's 78% chance that there's a dog in the picture. ওকে, তার মানে কি, যেহেতু সে আনসার্টেন তার আউটপুটের ব্যাপারে, ইনস্টেড অফ গিভিং অ্যান অ্যাবসোলুট আউটপুট সে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আউটপুট দিতেছে যে ইয়েস দেয়ারস এ হায়ার লাইকলিহুড অফ এ ডগ বেইং দেয়ার, বাট স্টিল there's this uncertainty that there's a 22% probability of being a cat in the picture. Okay, সো আলটিমেটলি যেহেতু এখানে কুকুরের লাইকলিহুডটা বেশি, পার্সেন্টেজটা বেশি 78%, ফাইনাল আউটকামটা সে কুকুর হিসেবেই দিবে, যেটা আমরা অ্যাজ এ ইউজার পার্সপেক্টিভ থেকে যেটা আমরা দেখতে পারবো। বাট আলটিমেটলি কিন্তু আন্ডার দ্য হুড সে একটা প্রবাবিলিটি রিলেটেড আউটপুট দিতেছে যে এখানে বিড়াল থাকার প্রবাবিলিটি 22%, কুকুর থাকার প্রবাবিলিটি 78%। ওকে, সো এই ধরনের প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড জিনিসকে আমরা ভ্যারিয়েবল বলি। সো এখানে সে কি ডিটেক্ট করার ট্রাই করতেছে? সে এখানে একটা অ্যানিমেল ডিটেক্ট করার ট্রাই করতেছে। সো এখানে অ্যানিমেলকে আমরা প্রবাবিলিটি রিলেটেড ভ্যারিয়েবল বলতে পারি, এবং এই অ্যানিমেলের আন্ডারে সে কোন অ্যানিমেলকে ক্লাসিফাই করার ট্রাই করতেছে? কুকুর অথবা বিড়াল, রাইট? সো এই ভ্যারিয়েবলের আন্ডারে ক্যাট হচ্ছে একটা ভ্যালু, ডগ হচ্ছে একটা ভ্যালু। ওকে, সো অ্যাগেইন অ্যানিমেল যেটা সে প্রেডিক্ট করার ট্রাই করতেছে এটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবলটা, এবং ক্যাট হচ্ছে গিয়ে একটা অ্যাসোসিয়েটেড ভ্যালু, ডগ হচ্ছে গিয়ে একটা অ্যাসোসিয়েটেড ভ্যালু, কাইন্ড অফ লাইক সেট থিওরির মতো বলতে পারো। একটা সেটের আন্ডারে কি কতগুলো ভ্যালু, অ্যাসোসিয়েটেড ভ্যালু থাকে না, এরকম আর কি। এবং এই যে অ্যানিমাল যে ভ্যারিয়েবলটা, এটাকে আমরা ডিসক্রিট র্যান্ডম, আরো স্পেসিফিক যদি করি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হিসেবে রেফার করা থাকি। ওকে, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল বলতে আমরা কি মিন করতেছি? যে এই ভ্যারিয়েবলের আন্ডারে ডিসক্রিট অ্যামাউন্ট অফ ভ্যালু থাকতে পারে। ডিসক্রিট মানে কি? একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ ভ্যালু। এখানে ভ্যালু কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে ক্যাট আর একটা হচ্ছে গিয়ে ডগ। এবং র্যান্ডমটা আমরা ইন্ট্রোডিউস করতেছি বিকজ প্রত্যেকটা ভ্যালুর সাথে এই ভ্যারিয়েবলের আন্ডারে যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা ভ্যালুর সাথে একটু র্যান্ডমনেস অ্যাসাইন থাকে, এবং এই র্যান্ডমনেসের জন্য প্রত্যেকটা ভ্যারিয়েবলের ওকারেন্সের প্রবাবিলিটি আমরা একটা লাইক প্রবাবিলিটি দিয়ে রিপ্রেজেন্ট করি। ফর এক্সাম্পল আমাদের এই মডেল আউটপুটের কথা যদি আমরা ধরি, এই মডেলে ক্যাট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 22%, ডগ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 78%। ওকে, সো আলটিমেটলি এই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের আন্ডারে কতগুলো ডিসক্রিট অ্যামাউন্ট অফ ভ্যালুস থাকে, এবং প্রত্যেকটা ভ্যালুর ওকারেন্স যেহেতু আনসার্টেন, প্রত্যেকটা ভ্যালুর সাথে এক একটা অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি থাকে। ওকে, সো আলটিমেটলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর যে প্রবাবিলিটি, এগুলাকে আমরা প্রায়র প্রবাবিলিটি হিসেবে রেফার করে থাকি। সো প্রায়র প্রবাবিলিটি, or more specifically প্রায়র প্রবাবিলিটির একটা এক্সাম্পল কি? ফর এক্সাম্পল প্রবাবিলিটি অফ ক্যাট, বা এই মডেলের আউটপুটের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ক্যাট হচ্ছে গিয়ে 22%, সিমিলারলি প্রবাবিলিটি অফ ডগ হচ্ছে গিয়া 78%। সো একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর প্রবাবিলিটি যখন রিপ্রেজেন্ট করা হয় তখন আমরা ওটাকে প্রায়র প্রবাবিলিটি হিসেবে মেনশন করে থাকি। এটাকে কখনো কখনো তোমরা মার্জিনাল প্রবাবিলিটি হিসেবেও রেফার করতে দেখবা আর কি। এক এক কনটেক্সটে আর কি এক এক টার্ম ইউজ করা হয়। ইউজুয়ালি আমরা যখন বেজিয়ান থিওরেমে ইউজ করি তখন বেজিয়ান থিওরেমে আমরা এখনো যাই নাই, পরবর্তীতে যাব। বেজিয়ান থিওরেমে প্রায়র প্রবাবিলিটি হিসেবে রেফার করা হয়, অন্যান্য কেসে মার্জিনাল প্রবাবিলিটি হিসেবে রেফার করা হয়। সো এটা হচ্ছে প্রবাবিলিটির ওয়ান অফ দ্য নেসেসিটি।
এআই বা মেশিন লার্নিং এ। ওকে, আরো বড় নেসেসিটি হচ্ছে দেয়ার আর লটস অফ প্রেডিকশন মডেল যেখানে প্রবাবিলিটি থিওরি ইনভলভড আছে। বিভিন্ন রকমের প্রবাবিলিটি থিওরি কাজে লাগায় তোমার প্রেডিকশন করা হয়। সো একটা বেসিক ইনটুইটিভ এক্সাম্পল কি হতে পারে, মনে করো তুমি তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ বা কোনো একটা মডেল দিয়ে আউটকাম প্রেডিক্ট করতে চাচ্ছ যে নভেম্বর মাসে বৃষ্টি হয় কিনা, ওয়েদার ইট রেইনস ইন নভেম্বর। হুম, এখন এইটার একটা প্রেডিকশন মডেল ক্রিয়েট করার জন্য তুমি কি করতে পারো, তুমি যেটা করতে পারো যে প্রিভিয়াস 10 ইয়ার্স অফ ডেটা কালেক্ট করতে পারো। হুম, যেখানে দেখা গেল 10 বছরের মধ্যে ফার্স্ট বছরে নভেম্বরে বৃষ্টি হয়েছে, সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ারে নভেম্বরে বৃষ্টি হয়েছে। অ্যাগেন জাস্ট র্যান্ডম ভ্যালু দিয়ে আমি ইয়া করতেছি, পপুলেট করতেছি। তারপরে আম, কয়েক বছর বৃষ্টি হয় নাই, লেটস সে 4 বছর বৃষ্টি হয় নাই, তারপরে আবার 2 বছর বৃষ্টি হয়েছে। সো এটা হচ্ছে গিয়া 10 বছরের হিসাব। ওকে, সো এই 10 বছরে আমরা কি দেখতেছি, বৃষ্টি হয়েছে 6 বার, বৃষ্টি হয় নাই 4 বার, রাইট? সো তার মানে আমরা কি বলতে পারি যে নভেম্বরে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি, মানে এই নভেম্বরে অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস 10 ইয়ার্স অফ ডেটা, এই নভেম্বরে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি 60% এবং বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি 40%। যেহেতু আমরা প্রিভিয়াস 10 ইয়ার্স অফ ডেটাতে দেখতেছি যে চারবার নভেম্বরে অনেক বেশি বৃষ্টি হয়েছে, সরি 4 বার নভেম্বরে বেশি বৃষ্টি হয় নাই, বাকি 6 বার নভেম্বরে অনেক বেশি বৃষ্টি হয়েছে। সো এইটার উপর বেস করে আমরা বলতে পারি যে দেয়ার ইজ এ গ্রেটার লাইকলিহুড অফ ইট রেইনিং ইন নভেম্বর। ওকে, সো রেইন আমাদের হচ্ছে গিয়ে আউটপুট হিসেবে হবে। অবভিয়াসলি দিস ইজ জাস্ট এ বেসিক ইনটুইটিভ এক্সাম্পল। তোমার প্রেডিকশন মডেল এত সিম্পল ভাবে দাঁড় করালে অবভিয়াসলি ইট উইল ফেল। রিয়েল লাইফের প্রেডিকশন মডেলগুলো আরো কমপ্লেক্স, বাট ইউ গেট দ্য জেনারেল আইডিয়া যে প্রিভিয়াস স্টোর ডেটা ইউজ করে কিভাবে প্রবাবিলিটি থিওরি ইউটিলাইজ করে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন টাস্ক অ্যাচিভ করতে পারি বা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন মডেল ক্রিয়েট করতে পারি। ওকে, সো এইসব কারণে প্রবাবিলিটি থিওরির ভ্যারিয়াস ইউজেস আছে। ওকে, ফার্স্ট অফ অল মেশিন লার্নিং মডেলগুলা বা এআই প্রেডিকশন মডেলগুলা বিভিন্ন ধরনের আউটপুট জেনারেট করতে প্রবাবিলিটি ইউজ করে, এবং যেহেতু আউটপুটগুলা একদম অ্যাবসোলুট আউটপুট দেওয়া যায় না, কিছু আনসার্টেনটি ইনভলভড আছে, এখানে প্রবাবিলিটি ইউজ করা ছাড়া আর কোনো ওয়ে নাই। ওকে, তারপরে ভ্যারিয়াস রকমের এআই রিলেটেড মডেল আছে যেগুলো হচ্ছে গিয়ে বেসিক প্রবাবিলিটি থিওরি ইউজ করে তাদের আউটপুটগুলো জেনারেট করে বা তাদের টাস্কগুলো অ্যাচিভ করে। সো এই টাইপের মডেলগুলোতে আমরা ইভেন্চুয়ালি মুভ করব, বাট মডেলগুলোতে মুভ করার আগে আমরা বেসিক প্রবাবিলিটি থিওরি নিয়ে কিছুটা ডিসকাস করব, যাতে পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ মডেলগুলো বিল্ড আপ করতে পারি। ফার্স্টে আমরা বেসিক প্রবাবিলিটি থিওরি নিয়ে ডিসকাস করব, তারপরে এই থিওরিগুলো কম্বাইন করে আমরা আস্তে আস্তে মডেলগুলো নিয়ে কাজ করা শুরু করব থিওরিতে। সো প্রবাবিলিটি নিয়ে কম বেশি মোটামুটি সবারই আমাদের আইডিয়া আছে। সো ইউজুয়ালি যদি দুইটা ভ্যালু থাকে এ এন্ড বি, এগুলার প্রবাবিলিটিকে আমরা প্রবাবিলিটি অফ পি অফ এ, পি অফ বি এভাবে আমরা রিপ্রেজেন্ট করি। অ্যান্ড অ্যাজ মেনশনড প্রিভিয়াসলি, এভাবে ইন্ডিভিজুয়াল এর এ কে আমরা একটা ভ্যালু বলতে পারি, এই পার্টিকুলার কেসে আমরা একটা ইভেন্ট হিসেবে রেফার করতে পারি। সো এ যদি একটা ইভেন্ট হয়, প্রবাবিলিটি অফ এ কে অ্যাজ উই হ্যাভ ডিসকাসড আর্লিয়ার, এটাকে মার্জিনাল প্রবাবিলিটি বলা যেতে পারে, or prior probability বলা যেতে পারে, again depending on the context. Similarly probability of b কেও b এর বি ইভেন্টের মার্জিনাল or prior probability হিসেবে বলা যেতে পারে। ওকে, একটা মার্জিনাল প্রবাবিলিটির এক্সাম্পল কি, अगेन একটু আগে যে দেখছিলাম, লেটস সে প্রবাবিলিটি অফ রেইন। রেইন কি, রেইন হচ্ছে কি একটা ইভেন্ট, এবং প্রবাবিলিটি অফ রেইন দিয়ে আমি এক্সপ্রেস করার ট্রাই করতেছি যে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কতখানি or something like that. ওকে, সো এটাকে আমরা মার্জিনাল or prior probability বলে থাকি। তারপরে আরেকটা টার্ম আছে প্রবাবিলিটি অফ এ এন্ড বি। সো এই প্রবাবিলিটিটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে যে এ আর বি একসাথে হওয়ার প্রবাবিলিটিটা কত। ওকে, সো মেবি আমরা এভাবে রেফার করতে পারি যে প্রবাবিলিটি অফ রেইন এন্ড রেইনবো। সো একই সাথে বৃষ্টি হচ্ছে এবং আকাশে রেইনবো দেখা যাচ্ছে, এটার প্রবাবিলিটি কতখানি? আই মিন প্রবাবিলিটি হয়তো বেশি একটা হাই হবে না, বিকজ রেইনবো কিন্তু ইউজুয়ালি বৃষ্টি হওয়ার পরে দেখা যায়, বৃষ্টি হওয়ার সময় কিন্তু রেইনবো এভাবে দেখা যায় না। বাট একই সাথে বৃষ্টি হচ্ছে এবং রেইনবো দেখা যাচ্ছে, এটার প্রবাবিলিটিটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি এই অ্যান্ড সাইনটা দিয়ে। ওকে, সো এই অ্যান্ড সাইনের বিভিন্ন নোটেশন দেখবা, প্রবাবিলিটি অফ রেইন অ্যান্ড রেইনবো। সো এই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা, এই ক্যাপ দিয়ে ভিজুয়ালাইজ করা হতে পারে, অথবা সিম্পলি একটা কমা দিয়ে ভিজুয়ালাইজ করা হতে পারে, রেইন কমা রেইনবো। সো যখন এরকম কমা দেখবা, কমা দেখলেও তোমরা এটাকে অ্যান্ড হিসেবে ধরে নিবা, অথবা
সিম্পলি অ্যান্ড ওয়ার্ডটা লিখেও রিপ্রেজেন্ট করা যেতে পারে। সো রেইন অ্যান্ড রেইনবো। সো অ্যান্ড এর কিন্তু এরকম ভ্যারিয়াস রিপ্রেজেন্টেশন আছে, রাইট? আবার এভাবে অনেক সময় লেখা হয়। ওকে, সো এই সেট থিওরি থেকে আর কি যে অ্যান্ড নোটেশনটা আছে, সো এইভাবে ভ্যারিয়াস ওয়েতে অ্যান্ড রিপ্রেজেন্ট করা হয়। সো এটা হচ্ছে গিয়ে অ্যান্ড ফর্মুলা। দেয়ার ইজ অ্যানাদার ফর্মুলা উইথ অর, প্রবাবিলিটি অফ এ অর বি। ওকে, সো এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে দুইটা ইভেন্টের একই সাথে অথবা যে কোনো একটা ওকার হওয়ার প্রবাবিলিটি। সো আমি যদি এভাবে বলি যে প্রবাবিলিটি অফ রেইন অর রেইনবো, এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে একই সাথে রেইন বা রেইনবো অথবা জাস্ট রেইন উইদাউট রেইনবো অথবা জাস্ট রেইনবো উইদাউট রেইন, এই তিনটার যে কোনো একটা, মানে এই তিনটা লাইক ওকারেন্স, এই তিনটার ওকারেন্সের প্রবাবিলিটি। ওকে, সো এটাকে আমরা অর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। কাইন্ড অফ আমরা আমরা লাইক ডিজিটাল লজিক ডিজাইনার অর ইভেন্ট অর যে অর গেট, যেটা অর গেটের ব্যাপারে কথা বলছিলাম না, সো অর গেটের মতো অনেকটা। সো দুইটাই একই সাথে অথবা দুইটার যে কোনো একটা ওকার হওয়ার প্রবাবিলিটি, এটাকে আমরা অর দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সো তোমার কাছে যদি মার্জিনাল প্রবাবিলিটি এবং এন্ড প্রবাবিলিটিটা থাকে, ওগুলা ইউজ করে তুমি অর প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে পারবা। ফর এক্সাম্পল, প্রবাবিলিটি অফ রেইন and rainbow. Okay, so my bad. Rain or rainbow, এটাকে আমরা সিম্পলি এভাবে বের করতে পারি, probability of rain plus probability of rainbow plus probability of rain and rainbow. সো অর প্রবাবিলিটির ক্ষেত্রে প্রবাবিলিটির সাথে যেই অ্যাসোসিয়েটেড ইভেন্টগুলা, ওইটা মানে অর প্রবাবিলিটি ক্যালকুলেট করার ক্ষেত্রে ওই ক্ষেত্রে ইভেন্টগুলার মার্জিনাল প্রবাবিলিটি এবং ইভেন্টগুলার যেই এন্ড প্রবাবিলিটি, ওইটার থ্রুতে আমরা বের করতে পারি। এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে আই থিঙ্ক। ওকে, বাই দ্য ওয়ে, এখানে যে আমরা এন্ড প্রবাবিলিটি করতেছি, এটাকে অনেক সময়, আই মিন নট অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে, ইন মোস্ট অফ দি সার্কামস্টেন্স, জয়েন্ট প্রবাবিলিটি হিসেবে তোমরা রেফার করতে দেখবা। সো দুইটা ইভেন্ট একসাথে ওকার হওয়ার প্রবাবিলিটিকে আমরা জয়েন্ট প্রবাবিলিটি হিসেবে রেফার করি। There's another probabilistic term which is known as conditional probability. So conditional probability হচ্ছে probability of A given B, এভাবে বের করা হয়। ওকে, সো দুইটা ইভেন্ট যদি থাকে, probability of A, আচ্ছা আমি আমার হ্যান্ডরাইটিংটা একটু সোজা করার ট্রাই করি স্লাইটলি, যেহেতু আমার ট্যাবলেটটা বাঁকা এই কারণে। সো probability of A given B, এভাবে কন্ডিশনাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করা হয়। ওকে, সো A given B বলতে আমরা বুঝাচ্ছি, ধরো একটা ইভেন্ট বি অলরেডি হয়ে গেছে, উই অলরেডি নো অ্যাবাউট দিস হ্যাজ হ্যাপেন্ড। নাও গিভেন দ্যাট সার্কামস্ট্যান্স, এ হওয়ার প্রবাবিলিটি কতখানি? ফর এক্সাম্পল, আমরা একটু আগে দেখতেছিলাম প্রবাবিলিটি অফ রেইন। ওকে, সো আমরা রেইনের সাথে একটা প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড করতে পারি, বাট আমরা যদি আগে থেকেই জানি যে আকাশ অলরেডি ক্লাউডি, তাহলে কিন্তু এটা প্রবাবিলিটি অফ রেইনকে এফেক্ট করবে, রাইট? সো আকাশে যদি মেঘ থাকে, তার মানে কি প্রবাবিলিটি অফ রেইন শুড বি হায়ার। সো সেই ক্ষেত্রে আমরা আরো স্ট্রং একটা কন্ডিশন ইম্পোজ করতে পারি, প্রবাবিলিটি অফ রেইন গিভেন স্কাই ক্লাউডি। সো জেনারেলি যদি প্রবাবিলিটি অফ রেইন লেটস সে 0.33 হয়, প্রবাবিলিটি অফ রেইন গিভেন ক্লাউডি যদি আকাশ আগে থেকেই যে আমরা জানি মেঘলা আছে, সেক্ষেত্রে প্রবাবিলিটিটা বেড়ে 0.66 হয়ে যাবে। সো কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমরা বেসিক্যালি একটা অ্যাসোসিয়েটেড ইভেন্ট করি, একটা অবজার্ভ করি যেটা অলরেডি হয়ে গেছে। এখন ওই ইভেন্টের ওকারেন্সের সার্কামস্ট্যান্সে আমরা অন্য আরেকটা পার্টিকুলার ইভেন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করার ট্রাই করি। এখানে আমরা যেমন একটা ইভেন্ট ক্লাউডি, যেটা অলরেডি ধরে নিচ্ছি যে হয়ে গেছে, ওইটার উপর বেস করে আমরা প্রবাবিলিটি অফ রেইন ক্যালকুলেট করার ট্রাই করতেছি, যেটা আলটিমেটলি লাইক প্রবাবিলিটির ভ্যালুটাকে চেঞ্জ করতেছে।
ক্লাউডের occurrence রেইনের প্রবাবিলিটিকে আরো বাড়াচ্ছে। সো এই টাইপের ইভেন্টকে বা এই টাইপের প্রবাবিলিটিকে কন্ডিশনাল প্রবাবিলিটি হিসেবে রেফার করা হয়। সো বেসিক্যালি আমরা কি কি দেখলাম টার্মিনোলজি গুলা? মার্জিনাল অর প্রায়র প্রবাবিলিটি, একটা ইন্ডিভিজুয়াল ইভেন্টের প্রবাবিলিটিকে মার্জিনাল অর প্রায়র প্রবাবিলিটি বলা হয়। তারপরে দুইটা ইভেন্টের একই সাথে occurrences, বাই দ্য ওয়ে দুইটা ইভেন্টই যে থাকতে হবে এমন কোনো কথা নাই, মাল্টিপল ইভেন্টও কিন্তু থাকতে পারে। ইট মাইট বি লেটস সে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি অ্যান্ড সি অ্যান্ড ডি। হ্যাঁ, সো 4টা ইভেন্টের জয়েন্ট, ঠিক আছে? এটা মাথায় রাখা লাগবে। সো এই টাইপের অ্যান্ড ইভেন্ট গুলোকে আমরা জয়েন্ট প্রবাবিলিটি হিসেবে রেফার করি, যেখানে আমরা বেসিক্যালি ডিফাইন করার ট্রাই করতেছি দুইটা ইভেন্ট একই সাথে হওয়ার প্রবাবিলিটি। ওকে, তারপরে দুইটা ইভেন্ট একই সাথে বা যে কোনো একটা হওয়ার প্রবাবিলিটিকে আমরা অর প্রবাবিলিটি দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং একটা গিভেন ইভেন্টের সাপেক্ষে অন্য আরেকটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটিকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি হিসেবে রেফার করি। এই কন্ডিশনাল সাইনটাকে, এটাকে আমরা পাইপ সাইন বলি, এই পাইপ দিয়ে রেফার করা হয়। পাইপের ডান সাইডে যে ইভেন্টটা থাকে ওই ইভেন্টটা অলরেডি হয়ে গেছে, দ্যাট ইজ এ গিভেন ইভেন্ট, এবং বাম সাইডে যে ইভেন্টটা থাকে ওই ইভেন্টের প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করার ট্রাই করতেছি। ওকে, সো কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করা যায়, উইল লুক ইনটু মোর ইন দ্য ফিউচার। এটা তোমরা অলরেডি সবাই জানো আই গেস প্রিভিয়াস ক্লাসেস থেকে, বাট জাস্ট তারপরে আমরা রিক্যাপ করব। এখন বিফোর ডাইভিং ইনটু several probabilistic concepts, we will talk about joint probability distribution table. আমরা একটু আগে দেখলাম যে একটা পার্টিকুলার প্রবাবিলিস্টিক ক্যালকুলেশনে যদি আমরা মাল্টিপল ইভেন্ট ইনভলভড করি তাহলে আরো বেশি ইনফরমেশন পাওয়া যায়। ফর এক্সাম্পল, এখানে যে আমরা প্রবাবিলিটি অফ রেইন ক্যালকুলেট করতেছিলাম, এটার পার্সেন্টেজ কি ছিল? 33%, রাইট? এখানে যখন আমরা তারপরে আবার ক্লাউডি ইনভলভ করতেছিলাম ভ্যারিয়েবল হিসেবে, তখন আবার ওইটার আউটপুটটা আমরা বেটার পাচ্ছি 66%, রাইট? সো আলটিমেটলি ফ্যাক্টর যেটা, যখন আমরা একটা ওই ইভেন্টের ওকারেন্স জানি, ওইটার বেসিসে আমরা অন্য ইভেন্ট সম্পর্কে আরো বেটার ইনফরমেশন বের করতে পারি। সো যে কোনো একটা প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশনে মাল্টিপল ভ্যারিয়েবল বা মাল্টিপল ইভেন্ট অ্যাসোসিয়েট করাটা ভালো আইডিয়া। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি জানি আকাশ ক্লাউডি, তাহলে আমরা বুঝতে পারি বাইরে বৃষ্টি পড়ার চান্সেস বা লাইকলিহুড হায়ার। যদি আমরা কোনো একটা অফিসে বা বাড়িতে অ্যালার্ম শুনি, তার মানে কি চুরি হওয়ার চান্সেস বা লাইকলিহুড হায়ার। ওকে, সো যখন এরকম মাল্টিপল ইভেন্ট বা মাল্টিপল ভ্যারিয়েবলের বিভিন্ন কম্বিনেশন একটা ট্যাবুলার আকারে রিপ্রেজেন্ট করা হয়, বা প্রবাবিলিস্টিক কম্বিনেশনগুলো একটা ট্যাবুলার আকারে রিপ্রেজেন্ট করা হয়, তখন আমরা সেটাকে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে থাকি। ওকে, সো থিওরিটিক্যালি আমি যেটা বলতেছি ইট মাইট নট মেক সেন্স। সো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো তোমার দুইটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ওকে, আমরা জাস্ট আপাতত সিম্বল দিয়ে দেখতেছি। এর আন্ডারে দুইটা ভ্যালু থাকতে পারে, একটা হচ্ছে গিয়ে এ আর একটা হচ্ছে গিয়ে নট এ। এ দিয়ে আমি বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছি ওই ইভেন্টটা ঘটে, এবং নট এ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি ওই ইভেন্টটা ঘটে না। ফর এক্সাম্পল, লেটস সে আমি যদি রেইন ধরে নেই, তার মানে কি বৃষ্টি হচ্ছে, যদি নট রেইন ধরে নেই তার মানে বৃষ্টি হচ্ছে না, সামথিং লাইক দ্যাট। সিমিলারলি বিও হচ্ছে কি একটা বুলিয়ান ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। বুলিয়ান মানে দুইটা ভ্যালু আছে, যেটার যে ভ্যারিয়েবলের আন্ডারে দুইটা ইভেন্ট বি অ্যান্ড নট বি। ওকে, সো এ নট এ বি নট বি, এটা এই চারটার কম্বিনেশনে আমি একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল ক্রিয়েট করতে পারি, যেই পার্টিকুলার টেবিলের প্রত্যেকটা স্লটে এই চারটার কম্বিনেশনের জয়েন্ট প্রবাবিলিটি দেওয়া থাকবে। সো আমি এটা দিয়ে কি মিন করতেছি, লেটস লুক ইনটু দ্য এক্সাম্পল। আমি যেটা করতে পারি, একটা টেবিল করতে পারি যেটার লেটস কলামগুলা রিপ্রেজেন্টেড হবে এর আন্ডারে যেই ইভেন্টগুলো ওগুলা দিয়ে, এ অ্যান্ড নট এ, এবং রো গুলা রিপ্রেজেন্টেড হবে বি এর আন্ডারে ইভেন্টগুলো দিয়ে, সো বি নট বি। ওকে, এখন যদি আমরা এই টেবিলে, হোপফুলি ভিজিবল, তোমরা সবাই দেখতে পারতেছো স্ক্রিন শেয়ারে, সো এই টেবিলের দিকে, এই স্লটটার দিকে যদি তাকাই, এই স্লটটা কোথায় আছে? এই স্লটটা এর কলামে আছে, রাইট, এবং বি এর রোতে আছে। ওকে, অ্যাগেইন এই পার্টিকুলার স্লটটা এ এর কলামে আছে, বি এর রোতে আছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই স্লটে যে ভ্যালুটা বসবে ওই ভ্যালুটাকে আমরা probability of A and B দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো বেসিক্যালি A and B এর জয়েন্ট ডিস্ট্রিবিউশন। ওকে, বা A আর B একই সাথে ওকার হওয়ার ডিস্ট্রিবিউশন। সিমিলারলি এটার দিকে যদি তাকাই, এটা কি নট এর কলামে এবং
বি এর রোতে। সো আমরা বলতে পারি এটার আন্ডারে আছে প্রবাবিলিটি অফ নট এ অ্যান্ড বি। সিমিলারলি এটা এ এর কলামে, নট বি এর রোতে, সো প্রবাবিলিটি অফ এ অ্যান্ড নট বি। Similarly, this one probability of not A and not B. So as you can see, এই পার্টিকুলার টেবিলের প্রত্যেকটা স্লটে এই যে ইভেন্টগুলো না, ইভেন্টের অল পসিবল কম্বিনেশনের জয়েন্ট প্রবাবিলিটি দেওয়া আছে। সো এটা একটা সিম্বলিক নোটেশন। এখানে অবভিয়াসলি অ্যাকচুয়াল টেবিলে লাইক সিম্বলিক নোটেশনগুলোর বদলে কতগুলো অ্যাকচুয়াল প্রবাবিলিস্টিক ভ্যালু দেওয়া থাকবে। ওকে, সো একটা অ্যাকচুয়াল এক্সাম্পলের দিকে তাকাই। মনে করো দুইটা ইভেন্ট আছে। একটা হচ্ছে গিয়ে আচ্ছা, এটা আই গেস ছবি ইম্পোর্ট করলে ভালো হয়। So, এটা হচ্ছে গিয়ে স্লাইড থেকে নেওয়া তোমাদের। সো এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল প্রবাবিলিটি জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিলের এক্সাম্পল। এখানে আমরা কি কি দেখতেছি? এখানে আমরা দেখতেছি দুইটা আচ্ছা এক সেকেন্ড। রাইট, এখানে আমরা দেখতেছি দুইটা ইভেন্ট আছে। প্রত্যেকটা সরি চারটা ইভেন্ট আছে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে। সো প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে দুইটা করে ইভেন্ট অ্যাসোসিয়েটেড। সো একটা ভ্যারিয়েবল হচ্ছে অবভিয়াসলি বার্গলারি, যেটার আন্ডারে কি কি ভ্যালু, এই যে ভ্যালুগুলা বা ইভেন্টগুলা। সো বার্গলারির আন্ডারে দুইটা ইভেন্ট আছে। একটা হচ্ছে কি আইদার বার্গলারি হয় অথবা বার্গলারি হয় না। ওকে, সিমিলারলি অ্যালার্মের আন্ডারেও দুইটা ভ্যালু, আইদার অ্যালার্ম বাজে অথবা অ্যালার্ম বাজে না। ওকে, সো এখন আমরা যদি প্রিভিয়াস নোটেশনগুলো ফলো করি, এখানে দেখো কতগুলো ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুটা কত? 0.09, রাইট? আমরা যদি ভ্যালুটার দিকে তাকাই, ভ্যালুটা আছে হচ্ছে গিয়ে অ্যালার্মের কলামে, বার্গলারির রোতে। সো টেকনিক্যালি আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ, যেহেতু এটা অ্যালার্মের কলামে এবং বার্গলারির রোতে আছে, প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড বার্গলারি is equal to 0.09, right? সিমিলারলি আমরা যদি এই এক্সাম্পলটার দিকে তাকাই, এই এক্সাম্পলটা কিসের কলাম এবং রোতে আছে? এই এক্সাম্পলটা আছে অ্যাজ ইউ ক্যান সি অ্যালার্মের কলামে এবং বার্গলারির রোতে, রাইট? সো আমরা বলতে আই মিন নট বার্গলারির রোতে। ওকে, সো প্রবাবিলিটি অফ নট অ্যালার্ম and not burglary is equal to 0.8. Similarly, probability of not alarm and burglary is equal to 0.01. And finally, probability of alarm and not burglary is equal to 0.1. Okay, makes sense, right? Probability of not burglary and sorry, probability of not alarm and burglary কিভাবে 0.01 আসলো? Because এটা not alarm এর কলামে আছে এবং burglary রোতে আছে. So that's why we are associating a value of 0.01 here because that is given in the table. Okay, তার মানে আমরা দেখতেছি যে একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল থেকে জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করা ভেরি ইজি বিকজ দ্য ভ্যালুজ দেমসেলভস আর জয়েন্ট প্রবাবিলিটি ভ্যালুজ। ওকে, তুমি জাস্ট দেখবা যে কোন রো এবং কোন কলামে ইন্টারসেকশনে আছে, ওই অনুযায়ী দেখে নিয়ে ভ্যালুটা পিক করে বসাই দিবা। সো এভাবে আমরা জয়েন্ট প্রবাবিলিটির ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। এখান থেকে মার্জিনাল প্রবাবিলিটিও ক্যালকুলেট করা পসিবল। ফর এক্সাম্পল, লেটস সে I wanna calculate the marginal probability of not burglary. Okay, this one. সো মার্জিনাল প্রবাবিলিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? জাস্ট সিঙ্গেল ইভেন্টের প্রবাবিলিটিটা দিয়ে। আমরা অলরেডি কিন্তু দেখছি এটা। সো আমরা এখন প্রবাবিলিটি অফ নট বার্গলারি ক্যালকুলেট করতে চাচ্ছি। এটা ক্যালকুলেট করার জন্য আমরা সিম্পলি যেটা করতে পারি, প্রবাবিলিটি অফ নট বার্গলারি কি এই রো দিয়ে রিপ্রেজেন্টেড না? দিস রো, রাইট? এই রো এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সিম্পলি এই ভ্যালুগুলো অ্যাড করে দিব। সো একটা ভ্যালু হচ্ছে 0.1 আর একটা ভ্যালু হচ্ছে 0.8। এই দুইটা অ্যাড করে আমরা পাই 0.9। তার মানে আমরা দেখতেছি যে বার্গলারি না হওয়ার মার্জিনাল প্রবাবিলিটি হচ্ছে 0.9। Similarly, let's say if I ask you to calculate probability of alarm. Alarm কি? Alarm কিন্তু এই কলামটা দিয়ে রিপ্রেজেন্টেড, রাইট? This column is represented by alarm এবং এই কলামের আন্ডারে কয়টা ভ্যালু আছে? দুইটা। এই দুইটাকে আমরা সিম্পলি অ্যাড করে দেব। 0.09 plus 0.1 is equal to 0.19.
Similarly, let's say if I ask you to calculate probability of not alarm. Okay, probability of not alarm. এটা ক্যালকুলেট করার জন্য আমরা এটা করব পয়েন্ট এই কলাম দিয়ে রিপ্রেজেন্টেড কলামে দুইটা ভ্যালু আছে 0.01 প্লাস 0.8 ইজ ইকুয়াল টু 0.81 আই গেস। ওকে, সো মার্জিনাল প্রবাবিলিটির ক্ষেত্রে তুমি জাস্ট নোটিস করবা কোন ইভেন্টের মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাচ্ছ, এবং তুমি যদি জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিলের দিকে তাকাও তুমি নোটিস করবা যে ওই ইভেন্টটা আইদার একটা রো দিয়ে অথবা কলাম দিয়ে রিপ্রেজেন্টেড। যেই রো বা কলাম দিয়ে রিপ্রেজেন্টেড হোক না কেন ওই করেসপন্ডিং রো বা কলামে সবগুলো অ্যাসোসিয়েটেড ভ্যালু তুমি যোগ করে দিবা। ওকে, এবং এই ভ্যালুগুলো এই ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোর দিকে যদি তাকাই, লেট মি আইসোলেট দ্য এক্সাম্পল। লেটস সে আমি প্রবাবিলিটি অফ অ্যালার্ম কিভাবে ক্যালকুলেট করছি, সিম্পলি দুইটা ভ্যালু যোগ করছি, রাইট? অ্যালার্মের কলামের দুইটা ভ্যালু, একটা হচ্ছে গিয়া 0.09 আর একটা হচ্ছে 0.1 is equal to 0.19. ওকে, সো আমরা যদি ইন্ডিভিজুয়াল ভ্যালুর দিকে তাকাই, 0.09টা কোথায় আছে? 0.09টা আছে হচ্ছে গিয়ে অ্যালার্মের কলামে এবং বার্গলারির রোতে, রাইট? তার মানে আমরা কি বলতে পারি, টেকনিক্যালি 0.09 কি অ্যালার্ম আর বার্গলারির জয়েন্ট না? সো 0.09 কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড বার্গলারি। আমি সংক্ষেপে জাস্ট বিইউআরজি লিখলাম। ওকে, সিমিলারলি আমরা যদি 0.1 দেখি, 0.1 কোথায় আছে? অ্যালার্মের কলামে, নন বার্গলারি রোতে, রাইট? সো 0.1টা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড নট বার্গলারি। ওকে, সো প্রবাবিলিটি অফ অ্যালার্মের ফর্মুলাটাকে এইভাবে কিন্তু ব্রেকডাউন করা যায়। তার মানে আমরা কি দেখতেছি, একটা ইভেন্টের মার্জিনাল প্রবাবিলিটি যদি তুমি ক্যালকুলেট করতে চাও, তার জয়েন্টে অন্য যে ভ্যারিয়েবল গুলো আছে ওই ভ্যারিয়েবলের আন্ডারে সবগুলা ইভেন্টের সাথে এন্ড করে যদি তুমি অ্যাড করে দাও তাহলে মার্জিনালটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারো। ওকে, সো আমরা এখানে প্রবাবিলিটি অফ অ্যালার্ম বা অ্যালার্মের মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাচ্ছি। এটা করার জন্য আমরা সিম্পলি কি করছি, অন্য অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েবল কি বার্গলারি, ওই ভ্যারিয়েবলের আন্ডারে যতগুলো ভ্যালু আছে, দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে গিয়ে সিম্পলি বার্গলারি আর একটা হচ্ছে গিয়ে নট বার্গলারি। এই দুইটা ভ্যালুর দুইটা ভ্যালুকে জয়েন্ট করে আমরা অ্যাড করে দিচ্ছি, এভাবে আমরা মার্জিনাল প্রবাবিলিটি পেয়ে গেছি। ওকে, সো ফর্মুলা আকারে ব্রেকডাউন করলে ভিজুয়ালাইজেশনটা এরকম হয়, এবং আলটিমেটলি ইন দ্য ফিউচার আমরা যখন বেজিয়ান থিওরেমে যাব আমাদের কিন্তু এই ফর্মুলাটা লাগবে। সো এখনই আমি ডিসকাস করে নিচ্ছি, পরবর্তীতে আই উইল রেফার ব্যাক টু দিস। ওকে, সো আমরা কি দেখলাম, জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেশন, মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেশন, এখান থেকে আমরা অর প্রবাবিলিটিও ক্যালকুলেট করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি প্রবাবিলিটি অফ অ্যালার্ম অর বার্গলারি ধরে নেই, অর লেটস সে নট বার্গলারি, এটা কি রিপ্রেজেন্ট করতেছে বেসিক্যালি? এটা রিপ্রেজেন্ট করতেছে অ্যালার্ম এবং নট বার্গলারি একই সাথে ওকারেন্স হওয়ার প্রবাবিলিটি, অথবা শুধু অ্যালার্ম অথবা শুধু নট বার্গলারির ওকারেন্সের প্রবাবিলিটি। ওকে, এটা হচ্ছে কি এই অর দিয়ে রিপ্রেজেন্টেড। এটা বের করার জন্য আমরা ডিরেক্ট টেবিল থেকেই ক্যালকুলেট করতে পারি। ওকে, সো এটা ক্যালকুলেট করতে গেলে আমরা কি করব, আমরা ফার্স্টে যেটা করব, অ্যালার্মের কলামে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলা, এবং বার্গলারির নট বার্গলারির রোতে যে ভ্যালুগুলো আছে এই সবগুলা ভ্যালুকে আমরা অ্যাড করে ফেলবো। ওকে, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। সো 0.09 প্লাস 0.1 প্লাস 0.8, সিম্পল। ওকে, সো আমরা পাচ্ছি 0.99। Similarly, let's say if I am to calculate probability of let's say not alarm and not burglary, sorry, not and, we are trying to calculate the or, right? So এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, we will simply take the values in the in the column associated with alarm, so এই দুইটা ভ্যালু এবং নট বার্গলারি রোতে। সো টোটাল কয়টা ভ্যালু পড়তেছে? তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালুকে আমরা অ্যাড করে দিব। সো আমরা কত পাবো? 0.01 plus 0.1 plus 0.8, but simply if we add this up we'll get 0.91. ওকে, সো এইভাবে অর প্রবাবিলিটি ক্যালকুলেট করা যায়। কারো কারো কাছে এইটা ইনটুইটিভ না, টেবিল থেকে ডিরেক্টলি অর ক্যালকুলেট করা ইনটুইটিভ লাগে না। আই এম নট সো শিওর ওয়াই। যদি তোমাদের কাছে ইনটুইটিভ না লাগে টেবিল থেকে ডিরেক্টলি অর ক্যালকুলেট করা, ইউ ক্যান সিম্পলি ইউজ দিস ফর্মুলা। একটু আগে দেখালাম না, ওই জানি ছিল। এই যে দিস ওয়ান। ওকে, এটা। সো এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি কি পাবো? প্রবাবিলিটি অফ
not alarm and or not burglary is equal to probability of not alarm plus probability of not burglary minus probability of not alarm and not burglary. ওকে, সো এইভাবে ক্যালকুলেট করতে একটু সময় বেশি লাগবে, বাট ইট উইল স্টিল ওয়ার্ক। সো প্রবাবিলিটি অফ নট অ্যালার্মের মার্জিনাল প্রবাবিলিটি কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি 0.81, রাইট? প্লাস প্রবাবিলিটি অফ নট বার্গলারির মার্জিনাল প্রবাবিলিটি কত? 0.9 মাইনাস প্রবাবিলিটি অফ নট অ্যালার্ম অ্যান্ড নট বার্গলারির মার্জিনাল প্রবাবিলিটি কত? নট অ্যালার্ম অ্যান্ড নট বার্গলারি 0.8, রাইট? আচ্ছা, am I doing any mistake here? I think not, right? So ultimately এই দুইটা অ্যাড করলে আমরা কত পাবো? 0.81 minus 0.8 হচ্ছে 0.01, so 0.01 plus 0.9 0.91, right? সো একই ভ্যালুই কিন্তু পাচ্ছ, তুমি ডিরেক্টলি এভাবে টেবিল থেকেও ক্যালকুলেট করতে পারো, রাইট? অথবা তুমি এভাবে ফর্মুলা আকারেও ক্যালকুলেট করতে পারো। ফর্মুলা আকারে ক্যালকুলেট করতে গেলে একটু সময় বেশি লাগবে, বাট অ্যাগেইন আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যতটুকু জানি মার্জিনাল প্রবাবিলিটি এবং জয়েন্ট প্রবাবিলিটি অনেকের কাছে ইনটুইটিভ লাগলেও অরের ক্যালকুলেশনটা অনেকের কাছে টেবিল বা লার্জ স্কেল টেবিল থেকে ইনটুইটিভ লাগে না। সেক্ষেত্রে ইউ জাস্ট ইউজ দ্য ফর্মুলা, তুমি সেম অ্যান্সার পাবা, কোনো ভুল হবে না। ওকে, সো আমরা জয়েন্ট ক্যালকুলেশন দেখলাম, মার্জিনাল ক্যালকুলেশন দেখলাম, অর ক্যালকুলেশন দেখলাম। দেয়ার ইজ ওয়ান থিং still left, which is conditional probability. কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে আমরা অলরেডি ডিসকাস করছি। কন্ডিশনাল প্রবাবিলিটি কি? একটা ইভেন্টের ওকারেন্সের বেসিসে আরেকটা ইভেন্টের প্রবাবিলিটি ক্যালকুলেশন, রাইট? সো আমরা যদি ধরে নেই যে বি একটা ইভেন্ট অলরেডি হয়ে গেছে, given that event we try to calculate the probability of a, এটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল প্রবাবিলিটির এক্সাম্পল। সো এ অ্যালার্ম এবং বার্গলারির ক্ষেত্রে কন্ডিশনাল এক্সাম্পলটা কি হতে পারে? মনে করো তুমি এক সকালে ঘুম থেকে উঠে দেখলে অ্যালার্ম বাজতেছে। এখন given that perspective, বার্গলারি হচ্ছে নাকি হচ্ছে না, you are trying to calculate that. So অ্যালার্ম বাজতেছে, এই বেসিসে তুমি ক্যালকুলেট করার ট্রাই করতেছো বার্গলারি না হওয়ার প্রবাবিলিটি। সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, প্রবাবিলিটি অফ, সো অ্যালার্ম কিন্তু অলরেডি বাজতেছে, অ্যালার্ম যে বাজতেছে এটা কিন্তু গিভেন ইভেন্ট, সো গিভেন অ্যালার্ম ধরে নিলাম, এবং গিভেন দিস সিনারিও তুমি ক্যালকুলেট করার ট্রাই করতেছো বার্গলারি না হওয়ার প্রবাবিলিটি, সো নট বার্গলারি এখানে যাবে। অ্যাগেইন কি বলছিলাম আমরা? পাইপ সাইনার পরে যেটা যায় ওটা হচ্ছে গিয়ে গিভেন ইভেন্ট, এবং পাইপ সাইনার আগে যেটা থাকে ওটা হচ্ছে যে ইভেন্টের আমরা প্রবাবিলিটিটা ক্যালকুলেট করার ট্রাই করতেছি। ওকে, সো প্রবাবিলিটি অফ নট বার্গলারি গিভেন অ্যালার্ম আমরা এভাবে করতে পারি। এখন এভাবে আর কি ডিফাইন করতে পারি। এখন সমস্যা হচ্ছে যেটা কন্ডিশনাল প্রবাবিলিটির ভ্যালুগুলা কিন্তু ডিরেক্টলি এই টেবিলে দেওয়া নাই, অ্যাজ ইউ ক্যান সি, বিকজ দিস টেবিল ইটসেলফ ইজ এ জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে জয়েন্ট, রাইট? সো তার মানে এগুলো ইউটিলাইজ করে কিভাবে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করব? এখানে কিন্তু টেবিলে ডিরেক্টলি ভ্যালুগুলো প্রোভাইডেড করা নাই। অ্যাজ ইট স্ট্যান্ডস তুমি কন্ডিশনাল প্রবাবিলিটিকে জয়েন্ট এবং মার্জিনালের কম্বিনেশনে রিপ্রেজেন্ট করতে পারবা। সো আমি যদি ক্যালকুলেট করতে চাই প্রবাবিলিটি অফ এ গিভেন বি, I can simply calculate it using the joint of probability of A and B divided by the marginal of probability of B, the marginal of B or probability of B. Okay, এইটুকু ক্যালকুলেট করলেই আমি probability of A given B পেয়ে যাব। অথবা সিম্পলি এই এক্সাম্পলে আমরা কি করব? আমরা ফার্স্টে একটা ভগ্নাংশ নেব যেটার নিউমারেটরে যাবে হচ্ছে কি probability of not burglary and alarm, এবং ডেনোমিনেটরে যাবে সিম্পলি probability of alarm. সো গিভেন যে ইভেন্টটা যেটা পাইপ সাইনের পরে আছে ওইটা হচ্ছে ডেনোমিনেটরে যাবে। ওকে, পাইপ সাইনের পরে যেটা আছে ওইটা হচ্ছে ডেনোমিনেটরে যাবে, এবং উপরে যেটা আছে ওটা হচ্ছে নিউমারেটরে যাবে। ওকে, সো এইভাবে তোমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারো। সো আমরা একটা জাস্ট ক্যালকুলেশন দেখি। এই মার্জিনাল এবং জয়েন্ট প্রবাবিলিটি তো আমরা ইজিলি অলরেডি দেখছি, টেবিল থেকে ক্যালকুলেট করতে পারি। সো প্রবাবিলিটি অফ নট বার্গলারি অ্যান্ড অ্যালার্ম আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা সিম্পলি তাকাবো নট বার্গলারি রোতে এবং অ্যালার্মের কলামে, হুইচ ইজ হোয়াট? 0.1। সো 0.1 যাবে নিউমারেটরে, এবং ডেনোমিনেটরে আমরা অ্যালার্মের মার্জিনাল ক্যালকুলেট করার ট্রাই করতেছি। অ্যালার্মের মার্জিনাল আমরা কি করতে পারি? সিম্পলি অ্যালার্মের কলামে যা যা আছে ওগুলো অ্যাড করে দিলেই পেয়ে যাবো। সো 0.19, এটা আমরা অলরেডি ক্যালকুলেট করে রাখছি আগে। সো 0.19 এই দুইটা ভাগ করলে আমরা যেটা পাবো এটাই হচ্ছে কি আনসার। সো 0.1 ডিভাইডেড বাই 0.19
0.5 to 53 আর কি বেসিক্যালি is equal to 0.53 এই প্রবাবিলিটি থেকে আমরা কি বুঝতেছি যদি অলরেডি অ্যালার্ম বাজতে থাকে সেক্ষেত্রে বার্গলারি না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 53%। ওকে, হোপফুলি দ্যাট মেক্স সেন্স। সো এক্সামে কিন্তু মানে যদি ইজি কোশ্চেন আসে এরকম জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তোমাকে দিয়ে দিতে পারে এবং ডিস্ট্রিবিউশন টেবিল দিয়ে তোমাকে আস্ক করতে পারে যে এখান থেকে এই জয়েন্ট বের করো, এই মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করো, এই কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করো। তোমরা যদি স্লাইডের দিকে তাকাও স্লাইডে এরকম অনেক এক্সাম্পল দেখতে পারবা। ওকে, সো অ্যালার্ম এন্ড বার্গলারির এক্সাম্পল অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। ওকে, এখানে দেওয়া আছে। সিমিলারলি আরো এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে এই যে মেল এবং ফিমেল চিট করতেছে নাকি করতেছে না এটার বেসিসে अगेन 2x2 একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল। সো এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে মেল এন্ড ফিমেল রাইট হ্যান্ড লেফট হ্যান্ডেড এর একটা এক্সাম্পল আছে। अगेन এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে কতগুলো ক্যালকুলেশন দেওয়াও আছে দেখো। ওকে, সো এখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিও। এখন জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল যেরকম 2x2 হবে এরকম কিন্তু কোনো কথা নাই। জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলে 2 এর অনেক বেশি ভ্যারিয়েবলও ইনভলভ থাকতে পারে। ইউজুয়ালি আমরা 3টার বেশি দিয়ে জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল দেই না বিকজ সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশন টেবিলটা অনেক বেশি বড় হয়ে যাবে। বিকজ আফটার অল ডিস্ট্রিবিউশন টেবিলে আমরা কি সবগুলা ইভেন্টের জয়েন্টের কম্বিনেশন রিপ্রেজেন্ট করতেছি, রাইট? সো তুমি যত ইভেন্ট বাড়াবা তত কম্বিনেশন নাম্বার অফ কম্বিনেশনস কিন্তু তত বাড়বে। বাট ইউজুয়ালি আমরা 3টার বেশি ভ্যারিয়েবল ইনভলভ করি না। সো যদি 3টা ভ্যারিয়েবল থাকে সেক্ষেত্রে ওইখানে 2 টু দি পাওয়ার 3 বা 8টা ভ্যালু থাকে ইন টোটাল। স্যার এখানে 0.53 মানে যেন কি 53% probability of the burglary not taking place. ওকে স্যার। ওকে, সো আমরা এখানে কি ক্যালকুলেট করতেছি? আমরা এখানে ক্যালকুলেট করতেছি probability of not burglary given alarm. এখন কন্ডিশনাল probability ডেফিনিশন থেকে আমরা কি জানি? given alarm মানে অ্যালার্ম অলরেডি বাজতেছে। given that scenario we are trying to calculate the probability of not burglary. ওকে, যেটার ভ্যালুটা আসতেছে 0.53। সো 0.53 রিপ্রেজেন্ট করতেছে যে অ্যালার্ম বাজলে বার্গলারি না হওয়ার probability হচ্ছে 53%। ওকে, নাও ব্যাক টু দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল। এই জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলে দেখো 3টা ভ্যারিয়েবল ইনভলভড, 3টাই বুলিয়ান ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল হচ্ছে টুথেক আছে কি নাই। সো এই ভ্যারিয়েবলের আন্ডারে আইদার টুথেক আছে অথবা টুথেক নাই, টি এন্ড নট টি, এই দুইটা ভ্যালু আছে বা ইভেন্ট আছে। এক্স হচ্ছে কি এক্স রেতে ক্যাভিটি দেখা যায় নাকি যায় না, যেটার আন্ডারে अगेन বুলিয়ান ডিসক্রিট ভ্যারিয়েবল। এবং ক্যাভিটি হচ্ছে কি আরেকটা ভ্যারিয়েবল যেটার আন্ডারে দুইটা ইভেন্ট ক্যাভিটি আইদার থাকে অথবা থাকে না। ওকে, সো 3টার কম্বিনেশনে টোটাল এখানে 2 টু দি পাওয়ার 3 বা 8টা ভ্যালু আছে। সো এখান থেকে যদি লেটস সে তোমাকে জয়েন্ট ক্যালকুলেট করতে দেয়, লেটস সে দে আর আস্কিং ইউ টু ক্যালকুলেট প্রবাবিলিটি অফ টি এন্ড নট এক্স এন্ড নট সি। ওকে, সো এটা করতে গেলে আমরা কি করব? अगेन আমরা কিন্তু জানি জয়েন্ট যদি আমরা বের করতে চাই আমরা সিম্পলি রো কলামের জাংশনটাকে নেব, রাইট? সো এটা ক্যালকুলেট করতে গেলে কি আমরা 2 থেকে রো এর দিকে তাকাবো। সো 2 থেকে রো হচ্ছে কি এটা, সরি 2 তে কলাম দিয়ে রিপ্রেজেন্টেড, মাই ব্যাড। সো 2 থেকে কলাম হচ্ছে কি এটা, এই কলামের আন্ডারে 4টা ভ্যালু আছে। নট এক্স এর কলাম, সো নট এক্স এর কলাম এইটুকু, রাইট? এইটুকু আর এইটুকু, বাট ওইটা তো ওইটুকু তো আর 2 থেকে আন্ডারে পড়ে নাই, তার মানে কি এই দুইটা ভ্যালু আলাদা হয়ে গেল, এই দুইটা বাদ, রাইট? তারপরে আবার নট ক্যাভিটি আছে। সো নট ক্যাভিটির রো কিন্তু এইটা। সো 3টার জাংশনে অনলি একটা ভ্যালুই পড়ছে 0.064, এটাও কিন্তু বাদ বেসিক্যালি। সো আলটিমেটলি উই প্লেস দিস ভ্যালু। সো 0.064 এই ভ্যালুটা হচ্ছে 2 থেকে কলামে, নট এক্স এর কলামে এবং নট সি এর রোতে আছে, অনলি একটা ভ্যালুই আছে জাংশনে। সো এই ভ্যালুটাকে আমরা জয়েন্টের অ্যান্সার হিসেবে নিচ্ছি। Similarly, they might ask you to calculate the joint of two events. Let's say they are asking you to calculate probability of toothache and let's say not cavity. Okay. সো এটা ক্যালকুলেট করতে গেলে কি 2 থেকে কলামের আন্ডারে কি এই 4টা ভ্যালু আছে, আবার নট ক্যাভিটি রোতে এই দুইটা ভ্যালু আছে। সো বাকি দুইটা বাদ। সো 2 থেকে এবং নট ক্যাভিটি জাংশনে এই দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালুর এডিশন আমরা নেব। বেসিক্যালি আগে যে এক্সাম্পল গুলো দেখছিলাম ওই রকমই, জাস্ট আরেকটু স্লাইটলি লার্জার কনটেক্সটে। ওকে, সো দুইটা যোগ করলে আমরা কত পাবো? 0.08 আই থিংক। ওকে, সো এরকম পাবো। সিমিলারলি লেটস সে দে আস্ক ইউ টু ক্যালকুলেট
দ্য মার্জিনাল প্রবাবিলিটি অফ নট এক্স। আমরা কি করব, নট এক্স কি কলাম দিয়ে রিপ্রেজেন্টেড, রাইট? সো নট এক্স এর কলামে যা যা ভ্যালু আছে সবগুলোকে অ্যাড করতে হবে। দ্য থিং ইজ এখানে কিন্তু দেখো নট এক্স এর দুইটা ইন্ডিভিজুয়াল কলাম আছে, সো দুইটা ইন্ডিভিজুয়াল কলামকেই কনসিডার করা লাগবে। দুইটা ইন্ডিভিজুয়াল কলামে চারটা ভ্যালু 0.012 প্লাস 0.064 প্লাস 0.008 প্লাস 0.576, সো এই চারটা ভ্যালুকে অ্যাড আপ করলে আমরা পেয়ে যাব। সিমিলারলি লেটস সে দে আর আস্কিং ইউ টু ক্যালকুলেট probability of not toothache. Easy, not toothache কলাম দিয়ে রিপ্রেজেন্টেড, সো কলামে যা যা ভ্যালু আছে সব অ্যাড আপ করে দেব। মেক সেন্স, রাইট? কন্ডিশনাল প্রবাবিলিটি अगेन অ্যাজ ইউজুয়াল আস্ক করতে পারে। মনে করো দে মাইট আস্ক ইউ টু ক্যালকুলেট প্রবাবিলিটি অফ toothache given not cavity and not x-ray। এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছি, দেখো এখানে পাইপ সাইনের পরে কিন্তু দুইটা ইভেন্টের গিভেন দেওয়া, মানে বেসিক্যালি আমি বুঝাচ্ছি যে তার দাঁতে ক্যাভিটি নাই এবং এক্সরেতেও ক্যাভিটি দেখা যাচ্ছে না। এই গিভেন সার্কামস্ট্যান্সে মনে করো সে হয়তো একদিন সকালে উঠে হসপিটালে টেস্ট করাইতে গেছে, সে নিজে দাঁতে কোনো ক্যাভিটি ফিল করে না এবং টেস্টে যে এক্সরে করাইছে এক্সরেতেও ক্যাভিটি দেখা যাচ্ছে না। এই গিভেন সার্কামস্ট্যান্সে ইউ আর ট্রাইং টু ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ টুথেক। ওকে, সো আমরা conditional probability formula কি জানি, probability of a given b is equal to probability of a and b divided by probability of b। সো একই ফর্মুলা ইউজ করে আমরা এটাকে ভাঙবো। আমরা যেটা করব, পাইপের আগে যতটুকু আছে এটাকে a হিসেবে ধরে নিব, পাইপের পরে যতটুকু পোর্শন আছে এই পুরো পোর্শনটাকে আমরা b হিসেবে ধরে নিব। সো আলটিমেটলি এটাকে ভাঙলে আমরা কি পাবো, আমরা নিউমারেটরে পাবো probability of toothache and not cavity and not x-ray divided by probability of b, right? b এর আন্ডারে কি, b এর আন্ডারে পুরো জয়েন্টটা পড়তেছে, সো probability of not cavity and not x-ray। ওকে, নাও ক্যালকুলেটিং দিস ফ্রম দ্য টেবল ইজ রিলেটিভলি ইজি। সো নিউমারেটরে কি তিনটা জয়েন্ট আছে, তিনটা জয়েন্ট ক্যালকুলেট করতে গেলে আমরা তিনটার জাংশনে যে ভ্যালুটা পড়তেছে ওইটাকে নিতেছি। সো টুথেকের কলামে, নট ক্যাভিটির রোতে এবং নট এক্স-রে কলামে জাংশনে অনলি এই একটা ভ্যালুই পড়তেছে 0.064, সো এটা যাবে হচ্ছে নিউমারেটরে। সিমিলারলি আমরা যদি ডেনোমিনেটর ক্যালকুলেট করতে চাই, ডেনোমিনেটরে কি পড়তেছে, প্রবাবিলিটি অফ নট ক্যাভিটি এন্ড নট এক্স-রে। সো নট ক্যাভিটির রো, নট এক্স-রে কলাম, নট এক্স-রে কলাম अगेन কিন্তু দুইটা। ওকে, সো এই ভ্যালুটাকে নিতে হবে 0.064 এবং এই ভ্যালুটাকে নিতে হবে 0.576, 0.064 প্লাস 0.576। এটা অবভিয়াসলি তুমি ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবা, ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাবা ওইটাই হবে গিয়ে ফাইনাল অ্যান্সার। সো কারো কোনো কোশ্চেন আছে এখানে 3 ভ্যারিয়েবল জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল থেকে? স্যার এখানে লাস্টে প্লাস হলো কেন নিচে? আই মিন জয়েন্ট করতে গেলে কি আমরা জাংশনে মাল্টিপল ভ্যালু থাকলে সবগুলোকে অ্যাড করে দেই না? স্যার সো এখানে আমরা যদি নট ক্যাভিটি এবং নট এক্স-রে জাংশনটা দেখি, জাংশনে কি কি পড়তেছে, দুইটা ভ্যালু পড়তেছে কিন্তু। সো দেখো নট ক্যাভিটির রো কি, এই পুরাটাই তো, তাই না? স্যার এই রোতে চারটা ভ্যালু আছে, এই চারটা ভ্যালুর মধ্যে দুইটা ভ্যালু আবার পড়তেছে নট এক্স-রে কলামে, হুইচ ইজ দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তাই ও না? আচ্ছা, হ্যাঁ সো এই দুইটা ভ্যালুকে আমরা অ্যাড আপ করে দিচ্ছি টু ক্যালকুলেট দ্য ফাইনাল জয়েন্ট। এনিওয়ান এলস? ওকে, একটা ক্যাচ কি, এখানে আমি যেমন খুব সুন্দর করে সিম্বলিক আকারে রিপ্রেজেন্ট করতেছি প্রবাবিলিটি অফ টি গিভেন নট সি এন্ড নট এক্স, এক্সামে কিন্তু এত সুন্দর সিম্বলিক আকারে রিপ্রেজেন্ট করা নাও থাকতে পারে। ওকে, আমি যেটা মেইন করতেছি যে অনেক ডেসক্রিপটিভ ফরম্যাটে দেওয়া থাকতে পারে। মনে করো একটা স্টোরি আকারে দিয়ে দিল যে তুমি লাইক রাতে ঘুমাইছিলা, ঘুম থেকে উঠে সকালে দেখলা যে আম, তোমার অনেক বেশি দাঁত ব্যথা করতেছে। ওকে, সো দাঁত ব্যথা দেখে তুমি ক্লিনিকে গেলা, ক্লিনিকে গিয়ে এক্সরে করাইলা, এক্সরে করায় দেখলা যে তাতে কোনো ক্যাভিটি নাই। ওকে, সেই ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি ক্যাভিটি হওয়ার প্রবাবিলিটি কতখানি? সো অ্যাগেইন ডেসক্রিপশনটাকে যদি আমরা একটু নোট ডাউন করার ট্রাই করি, অ্যাগেইন আমি সকালে উঠে নিয়ে কি দেখছি, সকালে উঠে নিয়ে দেখছি যে অনেক বেশি দাঁত ব্যথা করতেছে, তার মানে কি আমরা ধরে নিতে পারি টুথেক আছে, রাইট? তারপরে দাঁত ব্যথা দেখে আমি ক্লিনিকে গেছি, ক্লিনিকে গিয়ে এক্সরে দেখাইছি, বাট এক্সরেতে কোনো ক্যাভিটি আসে নাই, তার মানে এটাকে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি, গিভেন নট এক্সরে, এক্সরেতে আমরা ক্যাভিটি পাই নাই।
এখন এই দুইটা ইভেন্টের সার্কামস্ট্যান্সে বা ইভেন্টের অকারেন্সের সার্কামস্ট্যান্সে আমরা কিসের প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাচ্ছি? দাঁতে আসলেই যে ক্যাভিটি নাই ওইটার প্রবাবিলিটি। সো দিস ইজ হোয়াট উই আর ট্রাইং টু ক্যালকুলেট। তার মানে কি এরকম কিন্তু ডেসক্রিপটিভ বা স্টোরি ফরম্যাটে দেওয়া থাকতে পারে। তোমাকে স্টোরি থেকে কি ক্যালকুলেট করতে হবে এটাকে বুঝতে হবে। ওকে? সো এই টাইপের জিনিসপত্র আমরা দেখবো বেস থিওরেমের ম্যাথস যখন আমরা করব। ওকে? বেস থিওরেমের ম্যাথসে এরকম একটা স্টোরি ফরম্যাটে দেওয়া থাকবে প্রবাবিলিস্টিক ইনফরমেশন গুলা। এখান থেকে কন্ডিশনাল প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি ইনফরমেশন গুলোকে আমাদের সিম্বলিক ফর্মে নিয়ে আসতে হবে, which is the trickiest part of solving base theorem maths। দেখবো আমরা পরবর্তীতে। ওকে, সো অ্যাজ আই হ্যাভ সেড, এক্সামে এরকম তোমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া থাকতে পারে 2 বা 3 ভ্যারিয়েবল। এখান থেকে তোমাদের মার্জিনাল, conditional, joint probability calculate করতে বলতে পারে, which is very simple, one of the easiest topic that you can find in this particular course। Okay, so এটাকে মিস করা ট্রাই করবা না। or distribution calculate করতে আস করতে পারে। Now let's talk about the next concept, which is probabilistic independence বা only independence। আচ্ছা, সো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল প্রবাবিলিটি থিওরির আন্ডারে ইন্ডিপেন্ডেন্সের রোলটা কি এটাকে আমরা একটু ডিসকাস করি। যখন একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে মাল্টিপল ইভেন্টের ইনভলভমেন্ট থাকে এবং একটা ইভেন্টের ওকারেন্স আরেকটা ইভেন্টের ওকারেন্সের প্রবাবিলিটিকে এফেক্ট করে না, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা ইভেন্ট আরেকটার থেকে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো একটা ইভেন্টের প্রবাবিলিটি আরেকটা ইভেন্টের প্রবাবিলিটিকে এফেক্ট না করলে আমরা দুইটা ইভেন্টকে একটা থেকে আরেকটাকে ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি। এক্সাম্পল দিয়ে আমরা একটু বুঝা ট্রাই করি। মনে করো একটা কয়েন দুইবার টস করা হয়, টস 1। আচ্ছা, দুইবার টস না করা হয়, লেটস সে 4-5 বার টস করা হয়, 4 বার টস করা হয়, লেটস সে টস 1, টস 2, টস 3, টস 4। ওকে, সো এখন টস 1 করার পরে মানে ফার্স্ট বার টস করার পরে মনে করো হেডস পড়লো। ওকে, সো একটা কয়েন টসের আউটকাম কি? বেসিক্যালি হেড অর টেলস, তাই না? সো ফার্স্ট বার কয়েন টস করার পরে হেড পড়লো, সেকেন্ড বার কয়েন টস করার পরে হেড পড়লো, থার্ড বার কয়েন টস করার পরেও হেড পড়লো। এখন 3 বার কয়েন টস করার পরে হেড পড়ছে, তার মানে কি এইটা যে 4th টাইম কয়েন টস করলে হেড পড়ার প্রবাবিলিটি বেশি থাকবে? ফেয়ার কয়েনের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, রাইট? আমরা কিন্তু সবসময় জানি যে ফেয়ার কয়েনের ক্ষেত্রে হেড এবং টেল পড়ার প্রবাবিলিটি দুইটাই কিন্তু 0.5 and 0.5। সো লাক বাই চান্স তুমি যদি ফার্স্টে 3 বার কয়েন টসে হেড পেয়ে যাও, দ্যাট ডাজন্ট মিন যে 4th টাইম কয়েন টসে তোমার হেড পড়ার প্রবাবিলিটি বেশি থাকবে জাস্ট বিকজ প্রিভিয়াস কয়েন টস গুলাতে তুমি হেড বেশি পাইছো, এরকম কিন্তু না। 4th কয়েন টসেও কিন্তু এই হেড এবং টেল পড়ার প্রবাবিলিটি ওই 0.5 বাই 0.5 ই থাকবে। সো আইদার তুমি 50% প্রবাবিলিটি হেড পাবা অথবা 50% প্রবাবিলিটিতে টেল পাবা। ওকে, তার মানে কি প্রিভিয়াস টস গুলার আউটকাম কিন্তু পরবর্তী টস গুলার আউটকামের প্রবাবিলিটিকে এফেক্ট করতেছে না। তার মানে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কয়েন টসকে আমরা এক ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ধরে নিতে পারি। সো দে আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইচ আদার। ওকে, সো এটাই আমি বারবার বলতেছি, যখন একটা ইভেন্টের ওকারেন্স অন্য ইভেন্টের প্রবাবিলিটিকে এফেক্ট না করে তখন আমরা একটা থেকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট বলে থাকি। এখানে দেখো প্রিভিয়াস টসগুলোর আউটকাম কিন্তু পরবর্তী টসের আউটকামকে এফেক্ট করতেছে না। সো আমরা বলতে পারি যে 4th কয়েন টসটা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ওকে, সো এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্সের এক্সাম্পল। নন ইন্ডিপেন্ডেন্সের এক্সাম্পলটা কি হতে পারে? অ্যাগেন কয়েন টসের এক্সাম্পলটা দিয়েই আমরা কিন্তু দিতে পারি। এখন মনে করো ফার্স্টে তো ফেয়ার কয়েন ছিল, রাইট? সো ইন দিস কেস আওয়ার কয়েন ওয়াজ ফেয়ার কয়েন। এখন মনে করো তোমাকে বলা হলো কয়েন রিগড। রিগড কয়েন বলতে আমরা কি বুঝতেছি? আইদার এটা হেডের দিকে বেশি বায়াস অথবা টেলের দিকে বেশি বায়াস। লেটস সে তোমার হেডের দিকে যদি ওয়েটটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ওইটা নিচের দিকে থাকবে, টেল বেশি পড়বে। টেলের দিকে যদি ওয়েট বেশি দেওয়া হয় তাহলে কি হেডটা সবসময় উপরে থাকবে, হেড বেশি পাবা তুমি। ওকে, সো কয়েনটা এভাবে রিগ করা হয়েছে। এখন তোমাকে বলা হয় নাই যে কোন দিকে রিগটা আইদার হেডের দিকেও বায়াস হতে পারে অথবা টেলের দিকেও বায়াস হতে পারে। তুমি যেটা করতে পারো, তুমি ফার্স্টে কয়েকবার কয়েন টস করে নিলে, অ্যাগেইন তুমি 4 বার কয়েন টস করলা।
টস মানে 4 বার কয়েন টস করবা মনে করো। টস 1, টস 2, টস 3, টস 4। ফার্স্ট বার কয়েন টস করে তুমি হেড পাইলা, সেকেন্ড বার কয়েন টস করে তুমি হেড পাইলা, থার্ড বার কয়েন টস করেও তুমি হেড পাইলা। এই কেসে কিন্তু আমাদের কয়েনটা ফেয়ার না, উই অলরেডি নো অ্যাবাউট দিস, বাট কোন দিকে রিগড এটা কিন্তু জানি না। বাট ফার্স্টের 3 বার কয়েন টস করার পরে 3 বারই কিন্তু আমি হেড পাইছি, তার মানে কি ফোর্থ টাইমে আমার একটু সন্দেহটা ঘনীভূত হবে না যে মেবি এটা হেডের দিকে বায়াসড বেশি, বিকজ প্রিভিয়াসলি আমি হেড পাচ্ছিলাম বেশি। তার মানে কি প্রিভিয়াস কয়েন টস গুলার এফেক্ট কিন্তু এখন আমার পরবর্তী কয়েন টস গুলার মানে আউটকামের প্রবাবিলিটিটাকে এফেক্ট করতেছে। যেহেতু প্রিভিয়াস 3 বারই আমি হেড পাইছি এবং আমি আগে থেকে জানি যে কয়েনটা রিগড, আমি কিন্তু ফোর্থ কয়েন টসেও হেডটা পাওয়ার এক্সপেকটেশনটা বেশি রাখবো, রাইট? বিকজ আমি এক্সপেক্ট করতেছি যে কয়েনটা মেবি হেডের দিকে বেশি বায়াসড। সো টস 4-এ মেবি হেড পড়ার প্রবাবিলিটিটা বেশি হবে। লেটস আমরা একটা প্রবাবিলিস্টিক র্যান্ডম ভ্যালু দিয়ে দিতে পারি, মনে করো হেড পড়ার প্রবাবিলিটিটা 0.8, টেল পড়ার প্রবাবিলিটিটা হচ্ছে 0.2। ওকে, তার মানে কি প্রিভিয়াস কয়েন টস গুলার আউটকাম আমার পরবর্তী কয়েন টস গুলার আউটকামকে এফেক্ট করতেছে বেশি। যদি এমন হয়তো যে প্রিভিয়াস কয়েন টসে আমি টেল পাচ্ছি বেশি, সেক্ষেত্রে কিন্তু ফোর্থ কয়েন টসের আউটকামটা ওইভাবে এফেক্টেড হতো। যেহেতু আমি টেল পাচ্ছি বেশি, আমার সন্দেহ হতো যে এটা টেলের দিকে বায়াস। তার মানে কি ফোর্থ কয়েন টসে টেল পড়ার প্রবাবিলিটি বেশি, সো মেবি হেড পাবো 0.2 প্রবাবিলিটিতে, টেল পাবো 0.8 প্রবাবিলিটিতে। সো অ্যাজ ইউ ক্যান সি, টস 4 এর প্রবাবিলিটিটা কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট না। প্রিভিয়াস টসের আউটকাম গুলা কিন্তু পরবর্তী টসের আউটকামটাকে, এই টস 4 এর আউটকামটাকে এফেক্ট করতেছে। যদি আমি প্রিভিয়াস কয়েন টস গুলাতে হেড বেশি পাই, টস 4-এ হেড পড়ার প্রবাবিলিটিটা বেশি থাকবে। যদি প্রিভিয়াস কয়েন টস গুলাতে টেল বেশি পাই, টস 4 এর প্রবাবিলিটিটাকে টস 4 এর ক্ষেত্রে টেল পড়ার প্রবাবিলিটি বেশি থাকবে। আগের মতো কিন্তু আর নাই। আগে যেমন রিগার্ডলেস হোয়াট এভার দ্য আউটকাম অফ দ্য প্রিভিয়াস কয়েন টসেস আর, টস 4 এর প্রবাবিলিটি অলওয়েজ 0.5/0.5 ছিল। এখন কিন্তু এরকম নাই। এখন কিন্তু প্রিভিয়াস টস গুলার আউটকাম পরবর্তী টসের আউটকামকে এফেক্ট করতেছে। সো এইটা হচ্ছে গিয়ে একটা নন ইন্ডিপেন্ডেন্ট সিনারিও। ওকে, বুঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন আছে? সো ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে যদি দুইটা ইভেন্ট থাকে, ইভেন্ট এ অ্যান্ড ইভেন্ট বি, অ্যান্ড ইফ let's say they are independent from each other, তাহলে আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, probability of a and b is equal to probability of a multiplied by probability of b. ওকে, সো বেসিক্যালি তুমি তোমার দুইটা ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাদের জয়েন্ট ক্যালকুলেট করার জন্য তাদের মার্জিনাল প্রবাবিলিটি গুলোকে মাল্টিপ্লাই করে দিলেই এনাফ। ওকে, এটা মাথায় রাখবা। দিস ফর্মুলা উইল নিড দিস later on. There's another term called conditional independence. Conditional independence. কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা হচ্ছে যখন দুইটা ইভেন্ট একটা থেকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট না, তখন অনেক সময় আমরা কন্ডিশন মানে যেই কন্ডিশনটার বেসিসে নন ইন্ডিপেন্ডেন্সটা আসতেছে, ওই কন্ডিশনটাকে গিভেন ধরে নিয়ে ওটাকে আমরা ফোর্সফুলি ইন্ডিপেন্ডেন্ট বানায় দিতে পারি। আমরা একটু আগে কয়েন টসের এক্সাম্পলটা দেখতেছিলাম না, যে রিগড কয়েনের ক্ষেত্রে কোন দিকে বায়াসড, এই ইনফরমেশনটা যদি দিয়ে না দেওয়া থাকে, প্রিভিয়াস কয়েন টস গুলোর আউটকাম পরবর্তী কয়েন টসের আউটকামের প্রবাবিলিটিকে এফেক্ট করতেছে। এখন মনে করো যদি আমি আগে থেকেই জানায় দেই যে কয়েনটা হেড অথবা টেলের দিকে বায়াসড, লেটস সে আমি আগে থেকেই বলে দিলাম যে হেডের দিকে এটা বায়াসড, এতখানি বায়াসড, টেলের দিকে এটা এতখানি বায়াসড, সেই ক্ষেত্রে কিন্তু আবার কয়েন টস গুলো একটা থেকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বিকজ ফার্স্টের থেকে কিন্তু আমি জানি যে এটা হেডের দিকে বায়াস অর টেলের দিকে বায়াস, সেক্ষেত্রে কিন্তু আমার ট্রায়াল করে করে বারবার কয়েন টস করে করে কিন্তু প্রবাবিলিটিটাকে চেঞ্জ করা লাগতেছে না। এই টাইপের ইন্ডিপেন্ডেন্সকে আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স বলি। কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, মনে করো তোমার তোমার একটা বাসা থেকে দুই ভাই বেরোইছে। ওকে, দুই ভাই বেরোয় একটা এরিয়াতে, একটা পার্কে গেছে। হুম, এখন মনে করো পার্কটা যেই এরিয়াতে, ওই এরিয়ার ওয়েদারটা খারাপ থাকতে পারে, নাও খারাপ থাকতে পারে। ওকে, তুমি ইউ ডোন্ট নো ইট ফর সার্টেন। এখন কথা হচ্ছে দুই ভাই তো বাসায় রিটার্ন করে, রাইট? সো ফার্স্ট ব্রাদার যদি লেটে রিটার্ন করে, তোমার সন্দেহটা কি হবে? পার্কে ওয়েদার খারাপ দেখেই সে লেটে রিটার্ন করছে, রাইট?
তার মানে কি ফার্স্ট ব্রাদার যদি লেটে অ্যারাইভ করে তুমি এক্সপেক্ট করবা যে সেকেন্ড ব্রাদার লেটে অ্যারাইভ করার চান্সও বেশি, সামথিং লাইক দ্যাট, রাইট? এরকম এরকম কিছু একটা ফার্স্ট ব্রাদার যদি, আচ্ছা এটা এটা একটু ব্যাড এক্সাম্পল হয়ে যাচ্ছে, বিকজ টাইমের সাথে যদি আমরা অ্যাসোসিয়েট করি, একজন লেট হলে তো অলরেডি আরেকজন লেট হয়ে গেছে। দ্যাটস তোমার ফার্স্ট ব্রাদার হচ্ছে গিয়ে বাইরে থেকে ভিজে আসলো ওয়েদার খারাপ দেখে। হুম, তাহলে তুমি এক্সপেক্ট করবা যে সেকেন্ড ব্রাদারও বাইরে থেকে আম, ভিজেই আসবে আর কি বাসায়। ওকে, সো ফার্স্ট ব্রাদার যদি ওয়েট হয়ে বাড়ি ফিরে, সেকেন্ড ব্রাদার বৃষ্টিতে ভিজে নিয়ে তার বাসায় ফেরার চান্সেস কিন্তু আরো হায়ার লাইকলিহুড থাকবে। ফার্স্ট ব্রাদার যদি শুকনো অবস্থায় বাসায় ফিরে, সেই ক্ষেত্রে সেকেন্ড ব্রাদারও শুকনো অবস্থায় বাসায় ফিরবে, এটার চান্সেস হায়ার থাকে। সো ফার্স্ট ব্রাদার কি স্টেটে বাসায় ঢুকতেছে ওইটার উপর বেস করে কিন্তু সেকেন্ড ব্রাদার কি স্টেটে বাসায় ঢুকবে ওইটার প্রবাবিলিটিটা এফেক্টেড হচ্ছে। এখন যদি তুমি আগে থেকেই বলে দাও যে পার্কটা যেই এরিয়াতে, ওই এরিয়াতে অলরেডি বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই দুইটার মধ্যে যে অ্যাসোসিয়েশনটা ছিল, ফার্স্ট ব্রাদারের কন্ডিশন দেখে নিয়ে আমরা সেকেন্ড ব্রাদারের কন্ডিশনের প্রবাবিলিটিকে এফেক্ট করতাম, ওই দুইটা কিন্তু একটার থেকে আরেকটা আবার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আমরা তখন এক্সপেক্ট করবো যে ফার্স্ট ব্রাদারও বৃষ্টিতে ভিজেই বাসায় ঢুকবে, সেকেন্ড ব্রাদারও বৃষ্টিতে ভিজেই বাসায় ঢুকবে। ফার্স্ট ব্রাদার আদৌ বৃষ্টিতে ভিজে বাসায় ঢুকতেছে নাকি ঢুকতেছে না, ওইটার উপরে কিন্তু সেকেন্ড ব্রাদারের ভিজে বাসায় ঢোকা বা না ঢোকা ওইটার প্রবাবিলিটিটা ডিপেন্ড করবে না। ওকে, সো এইভাবে আমরা এক্সাম্পলটা দেখাতে পারি। সো কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা দুইটা ইভেন্টকে ইন্ডিপেন্ডেন্ট ধরে নেই উইথ রেসপেক্ট টু দ্য occurrence or given circumstance of another event. লেটস সে আমরা এখানে এ এবং বি কে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ধরে নিচ্ছি উইথ দ্য occurrence of সি। কয়েন টসের ক্ষেত্রে এ আর বি কি ছিল, কয়েন টসেস, রাইট? এবং সি কি ছিল, কয়েনটা যে আইদার হেডের দিকে অথবা টেলের দিকে অলরেডি বায়াসড এই ইনফরমেশনটা। এই পার্টিকুলার কেসে আমাদের এ আর বি ইভেন্টটা কি, দুইটা ব্রাদারের বাসায় ফেরার ইভেন্ট, এবং সি কি পার্কে যে অলরেডি বৃষ্টি পড়তেছে ওই সিনারিওটা যে গিভেন ওই সার্কামস্টেন্স। ওকে, সো প্রবাবিলিটি অফ এ এন্ড বি গিভেন সি, যদি যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয় গিভেন সি, তাহলে আমরা বলতে পারি যে এ আর বি কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট গিভেন সি। এবং ওই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে ব্রেকডাউন করতে পারি, প্রবাবিলিটি অফ এ গিভেন সি মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি গিভেন সি। সো ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্স আর কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলা কিন্তু টেকনিক্যালি ভেরি সিমিলার। তুমি জাস্ট যে গিভেন কন্ডিশনটা ওইটা ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলাতে যদি অ্যাপেন্ড করে দাও প্রত্যেকটা লাইক গিভেন হিসেবে অ্যাপেন্ড করে দাও প্রত্যেকটা টার্মের সাথে, তাহলে কিন্তু আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলাটা পেয়ে যাই। সো বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলা কি ছিল, প্রবাবিলিটি অফ এ এন্ড বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি, রাইট? যদি আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলাটা ডিফাইন করতে চাই, আমরা সিম্পলি যেটা করতে পারি প্রত্যেকটার সাথে কন্ডিশনটা অ্যাডমেন্ট করে দিতে পারি, তাহলেই আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলাটা পেয়ে যাব। ওকে, সো এটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলা। কারো কোনো কোশ্চেন আছে সোফার? এখন ইন্ডিপেন্ডেন্স বা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স রিলেটেড ম্যাথও কিন্তু এক্সামে আসতে পারে। সো লেটস ইন্ট্রোডিউস অ্যানাদার টেবল হিয়ার, যেখানে অ্যাজ ইউ ক্যান সি বাই নাও ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস টেবল ভেরি ওয়েল। এখানে তিনটা ভ্যারিয়েবল ইনভলভড, প্রত্যেকটাই বুলিয়ান র্যান্ডম ভ্যারিয়েবল, স্মার্ট, স্টাডি অ্যান্ড প্রিপেয়ার্ড। এখান থেকে লেটস সে তোমাকে আস্ক করলো ইজ স্মার্ট ইন্ডিপেন্ডেন্ট অফ প্রিপেয়ার্ড। অনলাইন ক্লাসের একটা সুবিধা আছে, আমি চাইলেই 3:30 পর্যন্ত ক্লাস নিতে পারি। অ্যাটলিস্ট ফিজিক্যাল ক্লাসে তো অন্য ক্লাসে যাওয়ার তাড়া ছিল, রাইট? এখানে তো আর ওইরকম তাড়া নাই, জাস্ট মিট লিঙ্কে ক্লিক করা, আর কিছু না। সো অ্যাগেন আই এম আস্কিং ইজ স্মার্ট ইন্ডিপেন্ডেন্ট অফ প্রিপেয়ার্ড। ওকে, সো এখানে বেসিক্যালি আমি কি আস্ক করতেছি, উই আর ট্রাইং টু, আমরা ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলা জানি অলরেডি, রাইট? প্রবাবিলিটি অফ এ এন্ড বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি। ওকে, সো সিমিলারলি স্মার্টকে যদি আমরা এ হিসেবে ধরে নেই, প্রিপেয়ার্ডকে যদি আমরা বি হিসেবে ধরে নেই, আমরা যদি এখানে ইন্ডিপেন্ডেন্সটা ক্যালকুলেট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সিম্পলি এভাবে ক্যালকুলেট করতে পারি। আমরা প্রবাবিলিটি অফ স্মার্ট অ্যান্ড প্রিপেয়ার্ড ক্যালকুলেট করব, এবং যদি তারা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে বেসিক্যালি এটা ইকুয়াল হবে প্রবাবিলিটি অফ স্মার্ট এবং প্রবাবিলিটি অফ প্রিপেয়ার্ড এর মাল্টিপ্লিকেশনের।
সমান। ওকে, সো আমরা যেটা করব, আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে এইটুকু টার্ম ক্যালকুলেট করব, রাইট হ্যান্ড সাইড হিসেবে এইটুকু টার্ম ক্যালকুলেট করব। তারপরে আমরা চেক করব দুইটা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তার মানে কি, অ্যাকর্ডিং টু দিস থিওরি ইকুয়াল হলে দে আর ইন্ডিপেন্ডেন্ট, যদি ইকুয়াল না হয় তার মানে কি ইন্ডিপেন্ডেন্স কন্ডিশন ব্রেক করতেছে। সো লেটস ডু দিস। আমরা তো এখানে কি দেখতেছি, আমরা জাস্ট কতগুলো জয়েন্ট এন্ড মার্জিনাল প্রবাবিলিটি, উই হ্যাভ অলরেডি ক্যালকুলেটেড দিস থিংস রাইট প্রিভিয়াসলি। সো আমরা কিন্তু ইজিলি এগুলো ক্যালকুলেট করতে পারি। সো লেফট হ্যান্ড সাইডে আমরা কি দেখতেছি, প্রবাবিলিটি অফ স্মার্ট এন্ড প্রিপেয়ার্ড। ওকে, সো স্মার্ট এন্ড প্রিপেয়ার্ড আমরা কিভাবে ক্যালকুলেট করব, সিম্পলি স্মার্ট এর কলাম, প্রিপেয়ার্ড এর রো, যেখানে এই দুইটা ভ্যালু পড়তেছে 0.432 প্লাস 0.16 হুইচ ইজ 0.48, যদি আমরা দুইটাকে অ্যাড করি। সো লেফট হ্যান্ড সাইড গেল, রাইট হ্যান্ড সাইড থেকে আমরা এক্সাক্ট 0.48 পাই কিনা এটা দেখবো। সো রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু probability of smart multiplied by probability of prepared. ওকে, সো probability of smart কি, probability of smart কি এই কলাম দিয়ে রিপ্রেজেন্টেড, রাইট? যে কলামে টোটাল 4টা ভ্যালু আছে, 0.432 plus 0.16 plus 0.048 plus 0.16, ওকে? এবং এটার সাথে আমরা মাল্টিপ্লাই করতেছি probability of prepared. prepared তো রো দিয়ে রিপ্রেজেন্টেড, রাইট? সো প্রিপেয়ার্ড এর রো এর দিকে যদি তাকাই 4টা ভ্যালু আছে, এই 4টা ভ্যালুকে আমরা সিম্পলি অ্যাড আপ করে দিব। সো 0.432 কি কি ছিল ভ্যালুগুলা, প্লাস 0.16 প্লাস 0.084 প্লাস 0.008, ওকে? সো এই দুইটাকে যদি আমরা অ্যাড আপ করি, আমরা ফার্স্টেরটা থেকে পাবো 0, তারপরে আচ্ছা এটা এটা ইয়া দিয়েই করে ফেলি, 0.432 স্যার 1.232। ইয়া তো আসার কথা না, একের বেশি তো আসার কথা না। 0.684 0.684, এটা কি জাস্ট এই যে এইটুকুর ভ্যালু আসতেছে? স্যার হ্যাঁ নিচে স্যার, ঠিক আছে এখন স্যার। 0.684 মাল্টিপ্লাইড বাই এটা কত আসে? হ্যাঁ, মোস্তাফিজুর রহমান। পয়েন্ট 684, আচ্ছা সেকেন্ডটাই তো 0.684 আসছে স্যার। স্যার আমি সেকেন্ডটাই বলেছিলাম স্যার ও আচ্ছা আচ্ছা, সেকেন্ডটা 0.684, তাহলে ফার্স্টেরটা কি আসবে? ফার্স্টেরটা তো তাহলে 6, 0.8 আসছে স্যার, 0.8। 0.8, ওকে। সো 0.8 মাল্টিপ্লাইড বাই 0.8 মাল্টিপ্লাইড বাই 0.684, সো আসে 5472, ওকে? সো জাস্ট ইন কেস একটু দেখে নেই, যেহেতু হিকাপস ছিল এটা করার সময়। হ্যাঁ, ভ্যালুগুলো আমরা ঠিকঠাক বসানো আছে। সো আমরা এখানে যে ভ্যালুগুলো নিচ্ছি এগুলো যদি ঠিক থাকে তাহলে ফাইন। সো দেখো লেফট হ্যান্ড সাইড আসতেছে কত, 0.48, রাইট হ্যান্ড সাইড আসতেছে 0.5472। তার মানে আমরা কি দেখতেছি, দ্য লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু দ্য রাইট হ্যান্ড সাইড। তার মানে আমাদের ফাইনাল কনক্লুশন কি হবে, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট, রাইট? সিমিলারলি একইভাবে কিন্তু তোমাকে কন্ডিশনাল প্রবাবিলিটিও ক্যালকুলেট করতে বলতে পারে। মনে করো তোমাকে এখান থেকে আস্ক করলো ইজ কি ইয়া করা যায়, ইজ স্মার্ট not independent
independent of not prepared given a study. সো কন্ডিশনালাইজড ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে একটা গিভেন কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনের বেসিসে আমরা বাকি দুইটা ইভেন্টের লাইক ইন্ডিপেন্ডেন্সটা আর কি চেক করব। ওকে, সো এখানে কন্ডিশনটা কি গিভেন দেখো দেওয়াই আছে, কন্ডিশন হচ্ছে গিয়ে স্টাডি এবং উই আর ট্রাইং টু ক্যালকুলেট দ্য ইন্ডিপেন্ডেন্স বিটুইন স্মার্ট অ্যান্ড নট প্রিপেয়ার্ড। ওকে, so basically this is what we are trying to calculate. Probability of, so conditional probability formula কি উপরে দেখো লেখাই আছে, probability of a and b given c is equal to probability of a given c multiplied by probability of b given c. So এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা বসাই আমরা পাই probability of smart and not prepared, right, given study is equal to probability of smart given study multiplied by probability of not prepared given study. Okay, so একইভাবে just as we have seen in the independence calculation, এখানে এইটুকু হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড এন্ড এইটুকু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করব, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে দেখব দুইটা ইকুয়াল কিনা, তারপরে ওইটার বেসিসে আমাদের ডিসিশন বা জাজমেন্ট দিব। সো আমরা চট করে একটু ক্যালকুলেশনটা দেখে ফেলি। সো লেফট হ্যান্ড সাইড কি, probability of smart and not prepared given a study. সো এটা কি, এটা কিন্তু একটা কন্ডিশনাল ফর্মুলা, রাইট? কন্ডিশনাল কি কি আমরা মার্জিনাল এবং প্রায়র প্রবাবিলিটিতে ভাঙতে পারি। সো এটাকে ভাঙবো আমরা probability of smart and not prepared and study divided by নিচে যাবে হচ্ছে গিয়ে given কন্ডিশনটার মার্জিনাল probability which is probability of study. আমি কানেক্টেড আছি তো, রাইট? ইয়েস। ওকে, সো লেফট হ্যান্ড সাইড এটা তোমরা ইজিলি টেবিল থেকে ক্যালকুলেট করে ফেলতে পারবা না। সো এই তিনটার জয়েন্ট এবং স্টাডির মার্জিনাল। ওকে, সো আলটিমেটলি probability of smart given not prepared given study, smarter column, not prepared row, not studied column. So this will be 0.16. এবং ডেনোমিনেটরে কি যাচ্ছে, ডেনোমিনেটরে যাচ্ছে হচ্ছে গিয়ে স্টাডির কলাম। সো এই দুইটা বেসিক্যালি, এই দুইটা কলাম ইন্ডিভিজুয়াল কলামে স্টাডির আন্ডারে ইন্ডিভিজুয়াল কলামে চারটা ভ্যালু আছে, সবগুলো আমরা যোগ করে দেব। সো তোমরা একটু নিজেরা এটা ক্যালকুলেট করে নিও, আমি করব না বিকজ সময় স্বল্পতা আছে আমাদের হাতে। সিমিলারলি আমরা ক্যালকুলেট করব রাইট হ্যান্ড সাইড। সো আমরা একটু টেবিলটাকে এই সাইডে নিয়ে আসি। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে কি যাবে, probability of smart given study multiplied by probability of not prepared given study. এখানে আমাদের সেম কাজই করা লাগবে, বেসিক্যালি মার্জিনাল এবং জয়েন্টে ভাঙা লাগবে। সো প্রথমটা থেকে আমরা পাই probability of smart and study divided by probability of study. সেকেন্ডারটা থেকে আমরা পাই probability of not prepared and study divided by probability of study. Okay, so probability of smart and study, we know how to calculate these things, right? So smart এর row column, study এর column, এই দুইটা ভ্যালু পড়বে। So 0.432 plus 0.048 আর অন্য সাইডের নিউমারেটরে probability of not prepared given study. So এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই not prepared এবং study, so এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, ওকে, 0.048 আর 0.036, 0.048 plus 0.036. Similarly probability of study ক্যালকুলেট করার জন্য কি, জাস্ট স্টাডি কলামে যেই চারটা ভ্যালু আছে সবগুলোকে অ্যাড আপ করে দিলেই হয়ে যাচ্ছে। সো এই দুইটা আর এই দুইটা, যেটা কিন্তু আমরা অলরেডি করছি এখানে, রাইট? সো এটা তুমি একবার যদি করে ফেললো অন্য সাইডের জন্য আসলে করা লাগবে না। সো এখানে 0.432 প্লাস 0.048 প্লাস 0.084 প্লাস 0.036 or similarly same things here
ওকে, সো আলটিমেটলি এইটুকু তোমরা ক্যালকুলেটরে বসায় ক্যালকুলেট করে ফেলবা, এইটুকু ক্যালকুলেটরে বসায় তোমরা ক্যালকুলেট করে ফেলবা। যদি ইকুয়াল হয়, ইফ দে আর ইকুয়াল টু ইচ আদার, তুমি ডিক্লেয়ার করবা যে ইয়েস স্মার্ট এবং স্টাডি ইন্ডিপেন্ডেন্ট, সরি স্মার্ট এবং নট প্রিপেয়ার্ড আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার গিভেন স্টাডি। ওকে, যদি ইকুয়াল না হয় তোমরা বলবা যে স্মার্ট অ্যান্ড নট প্রিপেয়ার্ড ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার গিভেন স্টাডি। ওকে, সো এইভাবে জিনিসগুলো ক্যালকুলেশন করতে হবে। ইটস রাদার ইজি, লাইক ইউজুয়াল প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন আর কি। কারো কোনো কোশ্চেন আছে? আমাদের ক্লাস টাইম প্রেটি মাচ শেষ। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে রোল কল করে ফেলি।